বাইপাসের উপর দিয়ে আমাদের ট্যাক্সি ছুটে চলেছে। কলকাতার বর্ষা ঢুকেছে কয়েকদিন হলো। ঘড়িতে সন্ধ্যা 7টা বাজে। আমি আর ব্যোমকেশ বাড়ি ফিরছি একটা কেসের সমাধান করে। ব্যোমকেশ উদাসীন মুখে জানলার বন্ধ কাঁচের ভেতর দিয়ে রাস্তা দেখে চলেছে। আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি ব্যোমকেশ কোনো কেস সমাধান করার পর কেমন যেন উদাসীন হয়ে পড়ে। যেখানে কেস সমাধানের শল্যে বিজয়ী আনন্দে মুখ চোখ উজ্জ্বল থাকার কথা, কিংবা দর্পের সঙ্গে কলার উঁচিয়ে থাকার কথা, তা না, কেমন যেন উদাস হয়ে থাকে বেশ কয়েক ঘন্টা। এই উদাসীনতার কারণ কি তা জিজ্ঞেস করব ভেবেছি অনেকবার, কিন্তু সাহসে কুলোয়নি। আজ হঠাৎ ব্যোমকেশের দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রশ্নটা করেই ফেললাম। আচ্ছা ব্যোমকেশ, তোমায় অনেকবার একটা প্রশ্ন করব করে আর করা হয়নি। ব্যোমকেশ জানলা থেকে মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো। কি জিজ্ঞেস করবে? তোমায় বেশ কয়েকবার লক্ষ্য করেছি কোনো কেস সলভ করার পর তুমি কয়েক ঘন্টা বড্ড উদাসীন হয়ে পড়ো। বা, এই যে তুমি লক্ষ্য করেছো, এইটা খুব ভালো বিষয়, বুঝলে। পর্যবেক্ষণ করে মানুষের ভাব বোঝার চেষ্টা করা হলো যে কোনো অনুসন্ধানের প্রথম ধাপ। সে তো না হয় ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি এরকম উদাসীন হয়ে পড়ো কেন? ব্যোমকেশ আবার উদাসীনভাবে জানলার দিকে মুখ ফেরালো। এই যে আমি বা আমার মতো যারা অপরাধ জগতের মধ্যে কাজ করি, তাদের আসল উদ্দেশ্য কি বলতো? সমাজ থেকে অপরাধ সাফ করা। ব্যোমকেশ আমার উত্তরে দুদিকে হাত প্রসারিত করে একটা আড়মোড়া ভেঙে বলল, এ তো ঠিকই, কিন্তু আসল ব্যাপার হলো আলো হওয়া। মানে? বৃষ্টি সামান্য কমেছে। ব্যোমকেশ ট্যাক্সি ড্রাইভারের থেকে অনুমতি নিয়ে জানলার কাঁচ নামিয়ে সিগারেটের অগ্নিসংযোগ করল। তারপর বলল, আলো হওয়া যেমন আলোর উপস্থিতিতে অন্ধকার মিটে যায়, তেমন আলো হওয়া। এই যে অপরাধীকে আমরা চিহ্নিত করে দিই, কিন্তু অপরাধীর মনের গভীরে কি তার অপরাধবোধকে চিহ্নিত করতে পারি কি? আমি ব্যোমকেশের কথা পরিষ্কার বুঝতে পারলাম না। আমার মুখের ভাব পড়ে নিয়ে ব্যোমকেশ আবার বলল, যে অপরাধী অপরাধ করছে, সে যতক্ষণ না নিজে উপলব্ধি করছে যে সে অপরাধ করেছে, ততক্ষণ পর্যন্ত কোনো লাভ নেই। কারণ সে যদি সেই উপলব্ধি না করে, তবে ভবিষ্যতে সে আবার অপরাধ করবে। তাই মানুষ যতক্ষণ না নিজে বিচার করছে সে ঠিক করেছে না ভুল, ততক্ষণ পর্যন্ত সমাজ এইভাবেই চলবে। আমি বুঝলাম ব্যোমকেশ ভীষণ ভারী কোনো দর্শনের কথা বলছে। তাই ব্যোমকেশকে তার উদাসীনতার কথার সঙ্গে ছেড়ে আমিও আমার পাশে জানলার দিকে চোখ রাখলাম। প্রায় মিনিট 10 এর মধ্যে আমরা বাড়ি পৌঁছালাম। তখন কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমরা বাড়িতে প্রবেশ করতেই ঘরের টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ ফোনটা তোলার সাথে সাথেই মুখটা ফ্যাকাশে করে বলে উঠল, আমাদের আবার বেরোতে হবে, নিজের দানো ট্যাক্সিকে যেন না ছাড়ি। আমরা তৈরি ছিলাম। তাই গাড়িতে ওঠার সাথে সাথেই ব্যোমকেশ ট্যাক্সি ড্রাইভারকে গাড়ি গড়িয়াহাটের দিকে ঘোরাতে বলল। আমি আর ব্যোমকেশ এখন যেখানে এসেছি তা আমার কাছে কল্পনাতীত, কিন্তু যে ঘটনার দায়ে এখানে আসা তা অত্যন্ত দুঃখজনক। বর্তমান যুগে স্বনামধন্য লেখক রুদ্রনীল দাসকে চেনেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। ভদ্রলোক লেখার বিষয়ে নিজের বাবাকেও ছাপিয়ে গেছেন। সমরেশ দাস নিজেও একজন অত্যন্ত বিখ্যাত লেখক ছিলেন। তাঁরই একমাত্র ছেলে রুদ্রনীল দাস নিজের লেখার মাধ্যমে বাবার কীর্তিকে আরও এগিয়ে নিয়ে গেছেন। রুদ্রনীল দাসের ছেলে অনির্বাণ হল ব্যোমকেশের পূর্ব পরিচিত। অনির্বাণ দাস লেখালেখি করেন না, তাদের প্রকাশনীর ব্যবসা সামলান। অনির্বাণ দাসের টেলিফোনের কারণেই আমরা এখানে এসেছি। টেলিফোনে আসার কারণটা জানাননি, খুব দরকার, একবার আসতে পারলে ভালো হয়, শুধু এইটুকুই বলেছিলেন। এর আগে আমি কোনো লেখকের বাড়িতে আসিনি। চারপাশে বিশাল বাগান ঘেরা দোতলা বাড়ি। বাড়িটির সাজসজ্জায় অতি শৌখিনতার ছাপ। আমরা হল ঘরের সোফায় বসেছি। চারপাশের দেওয়াল জুড়ে নানা রকম আঁকা ছবি, এদিকে সেদিকে দামি জিনিসপত্র সাজানোর শোকেস। মাথার উপর সুন্দর একটি ঝাড়বাতি থেকে শৌখিন আলো হলঘরটিকে ভরিয়ে রেখেছে। মেন গেট থেকে নুড়ি বিছানো রাস্তা হয়ে লোহার বড় গেটটার কাছে গিয়ে থেমেছে প্রবেশপথে।
হলঘরে দুটি সোফার একটিতে আমি আর ব্যোমকেশ বসে আছি, আর আমাদের উল্টো দিকের সোফায় বসেছেন লেখক রুদ্রনীল দাস এবং তার পুত্র অনির্বাণ। রুদ্রনীল দাসের মাথায় ব্যান্ডেজ জড়ানো। ওনাকে এর আগে অনেকবার দেখেছি খবরের কাগজে, বরাবরই খুব সতেজ এক প্রাণ মনে হয়েছে, কিন্তু আজ সামনে থেকে তাকে ভীষণ ভেঙে পড়া একজন সাধারণ মানুষ বলে মনে হচ্ছে। ভদ্রলোকের বয়স 60-এর কাছাকাছি হবে, স্বাস্থ্যবান চেহারা, পরনে সাদা ঘরোয়া পাঞ্জাবি। ওর মুখ থেকে এবং মাথার ব্যান্ডেজ দেখে আন্দাজ করা যাচ্ছে যে সম্প্রতি কোনো বড়সড় দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। বাড়ির একজন ভৃত্য এসে আমাদের চা দিয়ে গেলেন। চায়ের কাপ হাতে নিয়ে ব্যোমকেশ উল্টো দিকে বসা অনির্বাণ দাসের উদ্দেশ্যে প্রশ্ন করল, কি ব্যাপার, কি হয়েছে? অনির্বাণ দাসের বয়স 30-এর কাছাকাছি হবে, সুদর্শন চেহারা, পরিপাটি এবং চোখে মুখে আভিজাত্যের ছাপ। ব্যোমকেশের প্রশ্নে অনির্বাণ দাস তার গম্ভীর গলায় বলতে শুরু করলেন, এই দেখুন না, কি আর বলবো, কাল রাত্রে মনে হয় আমাদের বাড়িতে চোর এসেছিল। বাবার মাথায় আঘাত করে বাবার কি অবস্থা করে গেছে দেখুন। রুদ্রনীল দাসের মাথায় ব্যান্ডেজের কারণটা এবার বুঝতে পারলাম। লোকটাকে দেখে এবার যেন আরো করুণ মনে হলো। ব্যোমকেশ চায়ে চুমুক দিয়ে কাপ নামিয়ে বলল, মনে হয় চোর এসেছিল, এভাবে বলছেন কেন? মানে কেন মনে হলো? চুরি হয়েছে কিছু? না, চুরি হয়নি কিছুই, কারণ এখনো অবধি কোনো কিছু নিখোঁজ হয়েছে বলে তো মনে হচ্ছে না। আসলে আপনাকে এখানে ডাকার আরও একটা কারণ আছে। কাল রাতে কি ঘটেছে সত্যি বলতে কিছুই বুঝতে পারছি না, কারণ কাল রাত থেকে হঠাৎ করে জয়ন্তকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনির্বাণ দাস কথাটি বলে আমার আর ব্যোমকেশের দিকে একবার করে তাকালেন। আমাদের মুখের কৌতূহলী চাহনি দেখে তিনি আবার বললেন, আগে জয়ন্ত হচ্ছে আমার ভাই, তবে নিজের ভাই অবশ্য নয়। ছোট থেকে সে আমাদের বাড়িতেই থাকে। আমি আর জয়ন্ত একসাথেই বড় হয়েছি। জয়ন্ত হলো বর্দার ছেলে, মানে বহু বছর আগে বর্দা নামের একজন আমাদের বাড়িতে কাজ করতেন, ওনারই ছেলে জয়ন্ত। বর্দা যখন মারা যান তখন জয়ন্তর বয়স মাত্র 5 আর আমার 7। সেই 5 বছর বয়সী জয়ন্তর যাওয়ার কোনো ঠিকানা ছিল না, কারণ ওর মা অনেক আগেই মারা গিয়েছিলেন। তাই সেই থেকেই জয়ন্ত আমাদের বাড়িতেই থাকে। আমার বাবা ওকে নিজের ছেলের মতোই মানুষ করেছেন, আর আমার আর জয়ন্তের মধ্যে কখনো কোনো বিভেদ করেননি। কালকে কি ঘটেছে যদি বিস্তারিতভাবে একটু প্রথম থেকে বলেন। গতকাল রাতে আমি বাড়ি ফিরতে পারিনি। আসলে আমার এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল, তবে রাতে ফিরবো না সেটা আগে থেকেই ঠিক ছিল। আজ সকাল 7টা নাগাদ বাড়ি ফিরি। সাধারণত সেই সময় বাবা এই হলঘরে বসেই খবরের কাগজ পড়েন, কিন্তু বাড়ি এসে দেখি বাবা হলঘরে নেই। বাবাকে দেখতে যাই বাবার ঘরে, দেখি সেখানেও তিনি নেই। তারপর যাই লাইব্রেরি ঘরে, আর সেখানে গিয়েই আমি আঁতকে উঠি। লাইব্রেরি ঘরে ঢোকার মুখেই দেখি বাবা চেয়ারে বসে, অথচ বাবার মুখ থুবড়ে আছে টেবিলের ওপর। অস্বাভাবিক সেই বসার ভঙ্গি দেখেই আমি সঙ্গে সঙ্গে ছুটে যাই। দেখি বাবা অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। টেবিলের ওপরে জলের বোতল আর টেবিল ল্যাম্প উল্টে পড়ে আছে। বাবাকে ডাকি, বারবার ডাকি, বাবার চোখে মুখেও জল দিই। ধীরে ধীরে বাবার জ্ঞান ফেরে। বাবার মাথায় হাত দিয়ে দেখি পেছনের দিকের চুলগুলো কেমন যেন জট পাকিয়ে আছে, তবে বুঝতে অসুবিধা হয়নি যে ওটা রক্ত শুকিয়ে হয়েছে। তারপর বাবাকে ঘরে শুয়ে দিয়ে আমাদের পাড়ার ডাক্তার সোমকে ফোন করি। ডাক্তার তড়িঘড়ি এসে ব্যান্ডেজ করে দেন, তবে ভাগ্য ভালো যে সেলাই পড়েনি। অনির্বাণ দাস থামলেন। সোফার সামনে টেবিলের উপর রাখা জলের বোতল থেকে সামান্য জল খেয়ে আবার বলা শুরু করলেন, বাবা যখন সামান্য ধাতস্থ হলেন তখন তিনি নিজের থেকে জানালেন যে... ব্যোমকেশ হাত উঁচিয়ে অনির্বাণ দাসকে থামিয়ে রুদ্রনীল দাসকে বলল, আপনি বলতে পারবেন এখন কিছু? হ্যাঁ, পারবো। তখন রাত কটা বাজে বলতে পারবো না, ঘুম আসছিল না বলে লাইব্রেরি ঘরে গেলাম একটু লেখালেখি করব বা কোনো কিছু পড়বো ভেবে। লাইব্রেরির চেয়ারে বসে একটা বইয়ের পাতা
উল্টোচ্ছিলাম। হঠাৎ মাথার পেছনে একটা বিশাল আঘাত পাই, সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে তখন দেখি কমল আমার সামনে। কমল হলো অনির্বাণের ডাক নাম। জয়ন্তকে কখন থেকে দেখতে পাচ্ছেন না? আমি যখন লাইব্রেরিতে ঢুকি তখন জয়ন্ত ওর ঘরেই ছিল, কারণ ওর ঘর থেকে পাখার শব্দ আমি পাচ্ছিলাম। আপনাদের বাড়ির বাইরে তো সিকিউরিটি আছে, ওকে কিছু জিজ্ঞেস করলেই তো বোঝা যেতে পারে জয়ন্ত কখন বেরিয়েছিল আর অন্য কেউ বাড়িতে ঢুকেছিল কিনা। সেটাও দেখেছি। আপনাকে পুরোটা বলছি শুনুন। বাবাকে ব্যান্ডেজ করে ডাক্তার চলে যাওয়ার পর আমি জয়ন্তর খোঁজ করতে থাকি। বাড়িতে ঢোকার পর জয়ন্ত দেখা পাইনি। দারোয়ানকে ডেকে জিজ্ঞেস করাতে সে যা বলে তাতে তো আমি একেবারে হতবাক হয়ে যাই। দারোয়ান জানায় জয়ন্ত নাকি রাত 3:30 নাগাদ এই বাড়ি থেকে বেরিয়েছে নিজের মোটর সাইকেলটা নিয়েই। তারপর থেকে নাকি আর ফেরেনি। কিন্তু বাবার ঘরে গিয়ে যা দেখতে পাই তাতে আমার মাথা আরও খারাপ হয়ে যায়। দেখি বাবার টেবিলের কাছে জয়ন্তর হাতে লেখা একটা চিঠি। চিঠিতে জয়ন্ত কি লিখেছে এই নিন দেখুন। অনির্বাণ দাস সোফা থেকে তার বাবার চিঠিটা ব্যোমকেশের হাতে দিয়ে দেখতে বললেন। আমি ব্যোমকেশের পাশে আরও একটু সরে এসে চিঠিটা দেখলাম। সেখানে লেখা ছিল, আমি দুঃখিত আপনাকে আঘাত দিয়ে এভাবে বেরিয়ে আসার জন্য, আমায় ক্ষমা করবেন। ব্যোমকেশ চিঠিটা ফেরত দিতে দিতে জিজ্ঞেস করল, তারপর কি করলেন আপনারা? অনির্বাণ চিঠিটার সোফায় রেখে আবার বলতে শুরু করলেন। আমি তারপর সিকিউরিটিকে জিজ্ঞেস করি। সে জানায় সত্যি সত্যি রাত 3:35 নাগাদ জয়ন্ত ওর মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর আর আসেনি। আর অন্য কেউ বাড়িতে ঢোকেনি মেন গেট দিয়ে। দেখুন, আমার ধারণা আমাদের বাড়িতে অন্য কেউ ঢুকেছিল পেছনের গেট থেকে। কেন আপনার এরকম কেন মনে হচ্ছে? ব্যোমকেশবাবু, এরকম মনে করার বেশ কতগুলো কারণ আছে। সম্প্রতি কয়েক মাসের মধ্যে আমাদের পাড়ায় এবং আমাদের আশেপাশে প্রায় 5-6টা বাড়িতে চুরি হয়েছে। তাই আমার মনেও একটা আশঙ্কা জাগে যে কাল বাড়িতে কেউ ছিল না বলে চোর আসেনি তো। এই ভেবে আমি বাড়ির এদিক সেদিকে তল্লাশি করি। লাইব্রেরি ঘরে একটা দরজা আছে যেটা দিয়ে আমাদের বাড়ির পেছনের দিকে যাওয়া যায়। সেই দরজা খুলে সোজা বারান্দা দিয়ে হেঁটে গেলে একটা কলাপসেবল গেট পড়ে। সেই গেট খুললেই ওই বাড়ির পিছনের দিকের বাগানে যাওয়া যায়। সাধারণত লাইব্রেরি ঘরের সেই দরজা খোলাই থাকে, কারণ ওটা দিয়ে ভালো হাওয়া আসে, নইলে ঘরটা একেবারে ভ্যাপসা হয়ে যায়। কিন্তু দরজা পেরিয়ে বারান্দার গলি দিয়ে যে কলাপসেবল গেট, ওটা বন্ধই থাকে এবং ওটার চাবি আমার কাছেই থাকে। কিন্তু সকালে ওই দিকটায় গিয়ে দেখি ওটার তালা খোলা, আর খোলা তালার ভেতরে তার গলানো। তাই বোঝাই যাচ্ছে বেশ দক্ষ চোরের দ্বারা তালাটা খোলা হয়েছে। আর সেই গলির বারান্দায় একটা জুতোর ছাপ ছিল, বেশ বড়সড় ছাপ। ব্যোমকেশবাবু, ওই ধরনের অত বড় জুতোর ছাপ আমাদের বাড়ির কারোর নয়, সেটা আমি একেবারে নিশ্চিত। আর জয়ন্তরও নয়, কারণ জয়ন্তর পা বেশ ছোট সাইজের। কাল রাতে বৃষ্টি হওয়ার কারণে সিমেন্টের বারান্দায় সেই ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। তার মানে নিশ্চিত যে কেউ পিছনের রাস্তা দিয়ে এই বাড়িতে ঢুকেছিল। আসলে আমাদের বাড়ির পেছন দিকটায় একটা উঁচু 6 ফুটের পাঁচিল তোলা আছে। পাঁচিলের ওপারে বিশ্বাস কাকুদের বাড়ি। আর আমার ধারণা ওই বিশ্বাস কাকুদের বাড়ি হয়ে পাঁচিল টপকে চোর আমাদের বাড়ির পিছনের দরজার তালা খুলে লাইব্রেরি দিয়ে ভেতরের ঘরে ঢুকেছিল। চমৎকার, আপনি তো নিজেই দেখছি অনেকটা রহস্য খুঁজে বের করেছেন। দেখুন ব্যোমকেশবাবু, পিছনের দিক থেকে যদি কেউ ঢোকে তবে তাকে ওই বিশ্বাস কাকুদের বাড়ির পাঁচিল টপকেই ঢুকতে হবে। তার মানে চোরকে আগে বিশ্বাস কাকুদের বাড়িতে ঢুকতে হবে, আর তারপর পাঁচিল টপকে আমাদের বাড়িতে আসতে হবে। আর এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ বিশ্বাস কাকুদের বাড়িতে দুটো হিংস্র অ্যালসেশিয়ান কুকুর আছে। আর ওরা রাত্রিবেলা বাঁধা থাকে না, খোলাই থাকে। ওদের জন্য বিশেষ ব্যবস্থাও করা আছে। বিশাল বড় বড় শেড দিয়ে ওদের থাকার জায়গাটা ঘেরা, তাই বৃষ্টিতেও ওদের
খোলায় ছেড়ে রাখা হয়। সেই দুটো কুকুরকে ডিঙিয়ে এদিকে আসা কিন্তু চারটিখানি কথা নয়। এখন প্রশ্ন হচ্ছে, বাবার মাথায় আঘাত করলো কে, আর ওই অপরিচিত পায়ের ছাপটাই বা কার? আর সে যদি চোরই হয়, তবে কিছু চুরি না করেই চলে গেল কেন? এটাই বড় আশ্চর্যের। ব্যোমকেশ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু থেমে গেল। দেখলাম ব্যোমকেশের চোখ ঘরের আয়নার দিকে। মেন গেট খুলে একটা মোটর সাইকেল ঢুকলো। সেটা বাড়ির দরজার সামনে রেখে একজন কলিং বেলে হাত রাখল। ইনি যে জয়ন্ত নন তা রুদ্রনীল দাস এবং অনির্বাণ দাসের মুখ দেখেই বুঝতে পারলাম। অনির্বাণ দাস সোফা ছেড়ে উঠে দরজা খুলে লোকটিকে বাড়ির ভেতরে নিয়ে এলেন। বছর 35 বয়স হবে লোকটির। পরনে উজ্জ্বল রঙের শার্ট, চোখে মুখে একটা তেমতি ভাব, অনেকটা দক্ষিণী সিনেমার মারকুটে খলনায়কদের মতো চেহারা। কিন্তু বাড়িতে ঢুকেই লোকটা প্রথমে একটু ইতস্তত বোধ করলো, যেন মনে মনে অনুভব করলো যে সে ভুল সময়ে এসে পড়েছে। অনির্বাণ দাস ওনাকে আসার কারণ জিজ্ঞেস করতেই তিনি একটু লাজুক ভঙ্গিতে মাথা চুলকাতে চুলকাতে বললেন, জয়ন্ত বাড়িতে নেই? জয়ন্তর নাম উঠতেই আমরা সবাই নড়ে চড়ে বসলাম। অনির্বাণ দাস জানালেন জয়ন্ত বাড়িতে নেই। তারপর জয়ন্তর সাথে ওর কি দরকার তা জানতে চাইলেন। আসলে ওর থেকে বেশ কিছু টাকা পেতাম, বেশ কয়েক মাস ধরেই দেব দেব করে দিচ্ছে না। অল্প টাকা হলে বলতাম না, কিন্তু অঙ্কটা অনেকটা। আমি নিজেও একজনের থেকে ধার করে ওকে দিয়েছিলাম। সোফায় বসে থাকা রুদ্রনীল দাস অবাকভাবে তাকিয়ে রইলেন। কত টাকা? 50,000। আমরা সবাই বিস্ময়ে একে অপরের মুখে চাওয়াচাবি করতে লাগলাম। রুদ্রনীল দাস নিজের মনে বিড়বিড় করতে করতে বলতে থাকলেন, আশ্চর্যের ব্যাপার, জয়ন্ত বাইরে এত টাকা ধার করে রেখেছে আর আমি কিছুই জানি না। দেখো, জয়ন্ত এখন বাড়িতে নেই। ও ফিরলে তোমার কথা ওকে বলে দেবো, কেমন? লোকটি হতাশ মুখে চলে যাবার জন্য পা বাড়িয়েছিলেন। এমন সময় হঠাৎ ব্যোমকেশকে দেখতে পেয়ে তিনি যেন নতুন উদ্যমে ব্যোমকেশের কাছে এলেন। আপনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী না? ব্যোমকেশ মাথা নেড়ে সম্মতি জানালো। আপনাকে তো অনেকবার খবরের কাগজে দেখেছি, আপনার দেখা পাবো ভাবিনি। কিন্তু আপনি এখানে কেন? তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল ঘটেছে। রুদ্রনীল কাকুর মাথায় ব্যান্ডেজ। না না, অনির্বাণবাবু আমার বন্ধু, ওর সঙ্গে দেখা করতেই আসা আমার এখানে। লোকটি ব্যোমকেশের কথা বিশ্বাস করলেন কিনা জানি না, কিন্তু অদ্ভুত একটা আবদার করে বসলেন। শুনেছি গোয়েন্দারা নাকি মানুষ দেখলেই তার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। আপনি আমার সম্পর্কে কিছু বলুন তো দেখি। না না, ওগুলো চলচ্চিত্র আর গল্পের বইতেই হয়। কাউকে দুম করে দেখি তার সম্পর্কে ধারণা করা যায় নাকি? ও, আপনি সিনেমার গোয়েন্দার মতো বলতে পারেন না তাহলে? একদমই যে পারি না তা নয়। যেমন বলতে পারি, আপনার নাম বাপি হালদার, আপনি জমি বাড়ি কেনাবেচার কাজ করেন, আর যতদূর মনে হয় আপনি বছর 2 আগে কোনো মেডিকেল কেমিস্ট কোম্পানিতে কাজ করতেন। ব্যোমকেশের কথা শুনে লোকটির চোখ ছানা বড়া হয়ে গেল, সাথে আমাদেরও। লোকটির গলার স্বর যেন আটকে গেল। আপনি কি আমায় চেনেন? আমার নাম জানলেন কি করে? না বাপিবাবু, আমি আপনাকেই প্রথম দেখলাম। তাহলে কিভাবে বললেন? সেটা আপাতত রহস্যই থাক। বাপিবাবু কি বলবেন বুঝতে না পেরে অবাক মুখে চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, আপনার সাথে আবার দেখা করার ইচ্ছে রইল, কিন্তু দয়া করে যদি বলতেন আপনি কি করে আমার নাম আর কাজ জানলেন। আপনি কি জ্যোতিষী? সেটা বড় যদি কখনো দেখা হয় তখন বলবো। বাপিবাবু চলে যাবার পর আমরা সবাই ব্যোমকেশের উপর ঝাঁপিয়ে ব্যোমকেশ কিভাবে লোকটির বিষয়ে বলেন সেটা দেখতে লাগলাম। তো খুব সহজ ব্যাপার। লোকটা যখন এলো, আমি আয়নায় মোটরসাইকেলটা দেখতে পেলাম। মোটরসাইকেলের সামনে হেডলাইটের ওপর লেখা, দেখ ওনার নাম। নামটা দেখা মাত্রই চেনা চেনা মনে হলো। একটু আগেই এই বাড়িতে আসার পথে এই পাড়ার বেশ কয়েকটা দেওয়ালে বাপি হালদার নাম লেখা বিজ্ঞাপনের পোস্টার দেখেছিলাম। সেখানেই জমি বাড়ি কেনাবেচার কথা লেখা ছিল। আর রইল বাকি 2 বছর আগের কাজের কথা। ওটা বললাম ওর মোটরসাইকেলের চাবির রিং দেখে, যেটা ওর কোমরে ঝোলানো ছিল। ওটা কোনো মেডিসিন কোম্পানির লোগো, নামটা ঠিক মনে পড়ছে না। লোগোর নিচে ছোট করে সাল লিখেছিল 2 বছর পুরনো।
তাই আন্দাজ করে বলে দিলাম। ব্যোমকেশের এই পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয় আমি পদে পদে পাই। রুদ্রনীল দাস আর অনির্বাণ দাস ব্যোমকেশের কথা শুনে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। ব্যোমকেশ সেদিকে দৃকপাত না করে পুরনো প্রসঙ্গ টেনে বলল, তার মানে আপনাদের কথা সব শুনে আপাতত যেটা বুঝতে পারলাম সেটা সংক্ষেপে হলো, আপনারা মনে করছেন রাতে অচেনা কোনো ব্যক্তি আপনাদের বাড়িতে পেছনে গেট দিয়ে ঢুকেছিল। আপনার বাবা রাতে লাইব্রেরিতে বসে পড়ছিলেন। লাইব্রেরিতে ঢোকার আগে জয়ন্তর নিজের ঘরেই ছিল, কারণ পাখা চলার আওয়াজ আপনার বাবা পেয়েছিলেন। জয়ন্ত বাড়ি থেকে মাঝরাতে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায় এবং তার কিছুক্ষণ পরে আপনি এই চিঠিটা আবিষ্কার করেন, তাই তো? যে অচেনা লোকটা এসেছিল সে কিছু চুরি না করেই আবার যে রাস্তা দিয়ে এসেছিল সেখান থেকেই চলে যায়, কারণ সামনের দিকের রাস্তা দিয়ে গেলে দারোয়ানের কাছে ধরা পড়ত। ব্যোমকেশ এবার কিছুক্ষণ থমকে থেকে বলতে শুরু করলো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যে অচেনা ব্যক্তি বাড়িতে ঢুকেছিল সেই কি আপনার বাবার মাথায় আঘাত করে পালালো, নাকি জয়ন্ত আপনার বাবাকে আঘাত করে বাড়ি থেকে বেরিয়ে গেল? জয়ন্ত চিঠিতে লিখেছে সে দুঃখিত বাবাকে আঘাত করার জন্য। তাহলে যদি ধরে নিই জয়ন্তই আপনার বাবাকে মাথায় মেরে বাড়ি ছেড়ে গেছে, সেখানেও একটা খটকা থেকে যাচ্ছে। সে কি শারীরিক আঘাতের কথা লিখেছে, নাকি আপনার বাবাকে কিছু না বলে বাড়ি ছেড়ে যাওয়ার যে মানসিক আঘাত সেই আঘাতের কথা লিখেছে? আর অচেনা ব্যক্তি যদি আপনার বাবাকে মেরে পালায়, তবে সে কিছু না কিছু নিয়েই পালাবে কেন? অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। এবার ব্যোমকেশ রুদ্রনীল দাসকে সরাসরি প্রশ্ন করলো, আচ্ছা, আপনার সঙ্গে বা আপনাদের সঙ্গে জয়ন্তর কি কোনো কিছু নিয়ে মনোমালিন্য হয়েছিল সম্প্রতি? না, ও খুব শান্ত স্বভাবের ছেলে। কখনো আমার সাথে চোখে চোখ রেখে কথা পর্যন্ত বলেনি। তবে গত কয়েক মাস ধরেই সে শুধু বলছিল সে সব ছেড়ে চলে যাবে। আমি জিজ্ঞেস করতাম কি হয়েছে, কিন্তু কিছু বলতো না, খালি বলতো সব ছেড়ে চলে যাবে। রুদ্রনীল দাসের কথা থামতেই অনির্বাণ দাস বলে উঠলেন, ব্যোমকেশবাবু, এই একই কথা সে আমার কাছেও বেশ কয়েকবার বলেছিল। আমি ওকে বোঝাতাম, আসলে ও একটু উদাসীন ধরনের ছেলে ছিল, কাউকে মনের কথা খুলে বলতে পারতো না। কিন্তু ব্যোমকেশবাবু, আমি আপনাকে বলছি, ও যে বাবাকে মারতে পারে সেটা স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না। মানে ও এরম ছেলেই নয়। ঠিক তাই, ও আমায় আঘাত করবে সেটা কখনো হতেই পারে না। আমার মনে হয় কোনো অচেনা ব্যক্তি আগে থেকেই লাইব্রেরিতে লুকিয়ে বসেছিল। আমি এসে বসার কয়েক মিনিট পরেই হামলাটা করে, ভারী কিছু দিয়ে মারে। আমি জানি না আমার কোনো শত্রু আছে কিনা। এখনো অবধি তো কারোর এতখানি হিংস্র হওয়ার মতো কোনো কাজ করেছি বলে মনে হয় না। এরই মধ্যে খেয়াল হলো বাইরে বৃষ্টির মাত্রা বিশাল আকার নিয়েছে। ঘড়িতে দেখলাম রাত 9টা বাজে। এরকম একটা উত্তেজনামূলক ঘটনা ছেড়ে যাওয়ার ইচ্ছা আমার অন্তত ছিল না। এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব ট্যাক্সিতে 8 ঘন্টা মতন। পুলিশে কি খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, এই গড়িয়াহাট থানার ওসি আমার পূর্ব পরিচিত। বিকেলে তাকে টেলিফোন করে ঘটনাটা জানাই। তিনি সব শুনে বললেন আজকের মধ্যে জয়ন্ত না ফিরলে আগামীকাল যেন কাউকে দিয়ে পুরো ঘটনার একটা রিপোর্ট লিখিয়ে আসে। আসলে বুঝলেন ব্যোমকেশবাবু, থানার ওসি মনে হয় কেসটা সেইভাবে সিরিয়াসলি নিলেন না। তাই আপনাকে এই রাতে ফোন করে জানালাম। আপনি যখন ফোন করলেন তখন আমরা যাদবপুর ক্রস করছিলাম, ওখান থেকে আপনার বাড়ির সামনেই, তাই সোজা চলে এলাম। এবার যে আমাদের উঠতে হবে, অনেক রাত হলো। কাল না হয় একবার এসে আপনাদের বাড়িটা ঘুরে দেখব। কিন্তু সে রাতে আমাদের আর বাড়ি ফেরা হলো না। বৃষ্টি এমন মারাত্মক রূপ নিল যে অনির্বাণ দাস ও রুদ্রনীল দাসের অনুরোধে আমরা সেই রাত্রি লেখক রুদ্রনীল দাসের বাড়িতেই কাটালাম। সে রাতে তেমন কিছু আর ঘটল না। শুধু একটা জিনিস জানা গেল ব্যোমকেশের দৌলতে, যে হল ঘরে থাকা শোকেস থেকে একটি বহুমূল্য ছোট্ট মূর্তি গায়েব হয়েছে। পুরো বাড়ির ভেতরটা ঘুরতে ঘুরতে অবশেষে হল ঘরে ফিরে এসে ব্যোমকেশ এটা আবিষ্কার করে। শোকেসের ভেতর থেকে ছোটোখাটো মূর্তি আর শোপিসের মাঝে একটা ছোট্ট অংশ দেখে ব্যোমকেশের সন্দেহ হয়। একটি গোলাকার ছোট্ট জায়গা, যেখানে আগে কিছু একটা ছিল, কিন্তু সম্প্রতি জিনিসটা না থাকার কারণে সেখানে ধুলো পড়েনি, বরং জায়গাটিতে একটা ছাপ হয়ে আছে। ব্যোমকেশ সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ করালে দাস বাড়ির 2 সদস্যই জানালেন ওখানে একটি মূল্যবান পরীর ছোট মূর্তি ছিল।
যেটি প্যারিস থেকে আনা। ওটা গতকালও ওখানে দেখেছিলেন দুজনে। অর্থাৎ আমরা অনুমান করতে পারলাম যে চোর বাবাজি সেই মূর্তি নিয়েই গায়েব হয়েছে। এরপর রাতে বিশেষ কিছু ঘটেনি। আমি যতক্ষণ জেগেছিলাম দেখেছি ব্যোমকেশ সারা রাত লাইব্রেরিতেই কাটিয়েছে। পরদিন সকালে ব্যোমকেশের ডাকে ঘুম ভাঙল। জানতে পারলাম যে জয়ন্ত এখনো ফেরেনি। কিন্তু ব্যোমকেশ অন্য একটা জিনিস জানালো। সে আরও একটা জিনিস আবিষ্কার করেছে, যা গত রাতে অল্প আলোয় হয়তো চোখ এড়িয়ে গিয়েছিল। লাইব্রেরির পেছনের বারান্দায় দুজোড়া আলাদা আলাদা জুতোর ছাপ পাওয়া গেছে। ছাপগুলো প্রায় একই মাপের হলেও জুতোর তলার নকশা আলাদা। তার মানে কাল রাতে এই রাস্তা দিয়ে একজন নয় বরং দুজন ঢুকেছিল। এরপর আমরা বিশ্বাসদের বাড়িতে গেলাম। আজ সকাল থেকে আকাশে আর বৃষ্টি নেই, হালকা রোদ উঠেছে। বিশ্বাসদের বাড়িটিও বিশাল বড় বাগান ঘেরা। সেই বাড়ির ঢোকার মুখ সামান্য পেরোতেই দেখলাম দুটো বড় অ্যালসেশিয়ান আমাদের চোখ দেখে ঘো ঘো করছে, তবে ওরা শিকড়ে বাঁধা। অনির্বাণবাবু জানালেন সকালে ওরা বাঁধা থাকলেও সন্ধে হলে ওদের ছেড়ে দেওয়া হয়। ভেতরে ঢুকতেই লক্ষ্য করলাম কুকুর দুটোর সামনে এক বয়োজ্যেষ্ঠ লোক দাঁড়িয়ে ওদের খাবার দিচ্ছেন আর মাঝে মাঝে বকাঝকা করছেন। ওই ওই ভদ্রলোকই বিশ্বাস কাকু। এতক্ষণে ভদ্রলোক আমাদের দেখেছেন। তিনি চোখের ইশারায় অনির্বাণ বাবুকে একটু অপেক্ষা করতে বলে কুকুর দুটোর সাথে কথা বলতে বলতে খাবার দিতে লাগলেন। তিনি ওদের বকা দিয়ে বলছেন, কোথা থেকে মাংস তুলে এনেছিস? নোংরা হয়ে যাচ্ছিস দিন দিন। কেন, তোদের কি আমি খেতে দিই না? দেখলাম কুকুর দুটো গো বেচারার মতো বকা খেয়ে মুখ কাঁচু মাচু করে আমাদের দিকে তাকিয়ে আছে। খাবার দেওয়া হয়ে গেলে ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। অনির্বাণ দাস আমাদের পরিচয় করিয়ে দিয়ে গত রাতের ঘটনার কথা সংক্ষেপে জানালেন। তিনি সব শুনে চোখ ছানা বড়া করে বললেন, বলো কি? তা তোমার বাবা এখন ঠিক আছে তো? আসলে রুবি আর টুবির শরীরটা 2-3 দিন ধরে ভালো নেই, কেমন যেন ঝিমিয়ে আছে। তাই মনে হয় চোরের এত বড় স্পর্ধা হলো। বুঝলাম কুকুর দুটোর নাম রুবি আর টুবি। কাল রাতে আপনারা ওদের ডাকার কোনো আওয়াজ পাননি? তা একবার মনে হয় পেয়েছিলাম। মাঝরাতের দিকে ওদের ডাকেই ঘুম ভেঙে গেছিল। তাও বেশিক্ষণের জন্য নয়, হঠাৎ করে তীব্র আওয়াজ করে থেমে গেছিল। আমি শুনতে পেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম হয়তো বিড়াল বা অন্য কিছু দেখে ওরা চেঁচিয়ে উঠেছে হবে হয়তো। এরপর হাঁটতে হাঁটতে আমরা ওনার বাগানের সেই দিকটায় গেলাম যেদিক দিয়ে সম্ভাব্য চোর দুজন পাঁচিল টুপকেছিল। বৃষ্টির কারণে চারপাশ কাদা কাদা হয়ে গেছে, আর গত রাতে যেভাবে বৃষ্টি হয়েছিল তাতে নতুন করে কোনো পায়ের ছাপ পাওয়া দুষ্কর। সেদিকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চারপাশে চোখ বুলিয়েও আমরা বিশেষ কিছুই পেলাম না। অগত্যা আমরা দাসবাড়িতে ফিরে এলাম। দাসবাড়িতে ফিরতেই পরের চমক যেন আমাদের জন্য একদম তৈরি ছিল। দেখলাম এক মহিলা বাংলোর কেটে রুদ্রনীল দাসের সাথে কথা বলছেন। মহিলার বেশভূষা মলিন। কাছে পৌঁছে দেখলাম ওর চোখে মুখে ক্লান্তি আর অসহায়তার ছাপ। বয়স আন্দাজ করা মুশকিল, তবে আমার দেখে মনে হলো ওর বয়স খুব একটা বেশি নয়। বাড়ির ভেতরে সবাই মিলে ঢোকার পর যা শুনলাম তাতে আমাদের সবারই মাথা ঘুরে গেল। মহিলা জানালেন তার নাম মায়া। সে জয়ন্তকে খুঁজতে এখানে এসেছে। গতকাল জয়ন্ত তাকে সকাল 10টায় শিয়ালদহ স্টেশনে অপেক্ষা করতে বলেছিল, কিন্তু সারা দিন কেটে যাওয়ার পরও যখন জয়ন্ত এলো না তখন সে হতাশ হয়ে তাকে খুঁজতে এই বাড়িতে এসেছে। মায়া যখন জানতে পারল জয়ন্ত গতকাল রাত থেকে নিখোঁজ, তখন সে নিজের থেকেই আমাদের অনেক কথা জানালো। মায়া জানালো জয়ন্তর সাথে তার সম্পর্ক প্রায় 1 বছরের। মায়া একজন অনাথ মেয়ে। বারুইপুরের এক অনাথ আশ্রমে সে বড় হয়েছে। সেখানেই জয়ন্তর সাথে তার আলাপ। জয়ন্ত প্রতি মাসে একবার করে সেই আশ্রমে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে আসত। আস্তে আস্তে মায়ের সাথে জয়ন্তর সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা ঠিক করে বিয়ে করে নিজের মতো সংসার করবে। সেই পরিকল্পনা মতোই গতকাল কথা ছিল ওরা শিয়ালদহ থেকে ট্রেন ধরে অন্য কোথাও গিয়ে নতুন সংসার পাতবে এবং কাউকে কিছু না বলে চলে যাবে। জয়ন্ত নাকি অনেকবার আকারে ইঙ্গিতে এই বাড়ির লোকজনকে বোঝাতে চেয়েছিল যে সে চলে যেতে চায়, কিন্তু বাড়ির লোকজন তাকে ছাড়তে নারাজ ছিল। তাই সে অবশেষে ঠিক করে কাউকে কিছু না বলে মায়াকে নিয়ে অনেক দূরে চলে যাবে।
তবে কোথায় যাবে সে কথা জানায়নি, শুধু বলেছিল শিয়ালদহ স্টেশনের বাইরে অপেক্ষা করতে। বাড়ির সবার মুখ দেখে বুঝলাম এ বিষয়ে কেউ কিছুই জানত না। আমার মাথায় বেশ কিছু প্রশ্ন আর আশঙ্কা কিলবিল করতে শুরু করল। এই মায়া যদি সত্যি কথা বলে থাকে, তবে এখন প্রশ্ন হচ্ছে জয়ন্ত গেল কোথায়? মায়ার সাথে বিয়ের কথা সে বাড়িতে সরাসরি জানাতে পারলো না কেন? সে কি দাসবাড়ির এই পালিত দয়ার কাছে মনে মনে এতটাই কুণ্ঠিত ছিল যে বিয়ের কথা মুখ ফুটে বলতে পারেনি? আর সে যদি সত্যিই কোনো অপরাধ না করে থাকে, তবে কি মাঝ রাস্তায় তার কোনো বিপদ হলো? মায়াকে সকালে শিয়ালদহে থাকতে বলে সে নিজে কেন মাঝরাতে বাড়ি থেকে বেরোলো? এখান থেকে শিয়ালদহ স্টেশনের দূরত্ব খুব বেশি হলে 1 ঘন্টা, আর সে যদি ট্রেনেই অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করে থাকে, তবে নিজের মোটর সাইকেল নিয়ে বেরোলো না কেন? আর সে কি বাপি হালদারের কাছে অতগুলো টাকা ধার করেছিল নতুন সংসার পাতার খরচ জোগাতে আর গা ঢাকা দেওয়ার জন্য? আমি জানি এই এতগুলো প্রশ্ন ব্যোমকেশের মনেও নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে। এখন দেখার বিষয় ব্যোমকেশ কিভাবে এই জটগুলো খোলে। জানি না কেন মায়ার কথা বিশ্বাস করতে ইচ্ছা করলো। এমন মায়া ভরা মুখে কেউ মিথ্যে কথা বলতে পারে কিনা আমার জানা নেই। মায়ার কথার সত্যতা যাচাই করার জন্য ব্যোমকেশ মায়ের কাছ থেকে বারুইপুরের অনাথ আশ্রমের নম্বরটা নিয়ে টেলিফোন করল। সেখান থেকে নিশ্চিত হওয়া গেল যে মায়া তাদের ওখানকারই মেয়ে এবং জয়ন্তর সাথে তার প্রেমের সম্পর্কও ছিল। দাসবাড়ি থেকে যেটা জানা গেল তা হলো জয়ন্ত যে বারুইপুরের কোনো আশ্রমে যেত সে বিষয়ে তারা কিছুই জানত। জয়ন্ত কখনো এ ব্যাপারে কাউকে কিচ্ছু বলেনি। ব্যোমকেশের জিজ্ঞাসাবাদে আরও জানা গেল জয়ন্ত দাস বাড়ির প্রকাশনী অফিসে কাজ করত এবং সেখান থেকে তার মাসিক প্রায় 30,000 টাকার মতো আয় হতো। প্রসঙ্গত আরও একটা বিষয় জানা গেল যে সম্প্রতি রুদ্রনীল দাস তাঁদের এই বাড়িটি প্রমোটিং করানোর কথা ভাবছিল। আরও জানা গেল যে জয়ন্তর এতে একেবারেই মত ছিল না। এই সিদ্ধান্তের কথা জানার পর জয়ন্ত মুখে কিছু না বললেও তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে এটা চায় না। তার মন ভীষণ খারাপ হয়েছিল। এই বাড়িতে কাজের লোকের সংখ্যা 4 জন। তাদের মধ্যে একজন দারোয়ানজি আর বাকি 3 জন বাড়ির যাবতীয় কাজ করে। দারোয়ানজির বয়স অনেক বেশি। বাকি 3 জনের মধ্যে 2 জন মহিলা আর একজন মধ্যবয়সী পুরুষ। তারা এই বাড়িতেই থাকেন। বাংলোর বাইরে বাগানের ভেতর আলাদা করে তাদের থাকার ব্যবস্থা আছে। তাদের জিজ্ঞাসাবাদ করে বিশেষ কিছু জানা গেল না। শুধু দারোয়ানজি জানালেন রাত 3:30 নাগাদ তিনি মেন গেট খুলে দিয়েছিলেন এবং জয়ন্ত বেরিয়ে গিয়েছিল। এত রাতে কোথাও যাচ্ছে তা জিজ্ঞেস করলেও জয়ন্ত কোনো উত্তর দেয়নি। আর সবার থেকে জানা গেল জয়ন্তর সাথে প্রত্যেকের সম্পর্ক ভীষণই ভালো। কেউ জয়ন্তর নামে কোনো খারাপ কথাই বলল না। এখন সব থেকে ভাববার বিষয় হলো মায়াকে নিয়ে কি করা যায়। অগত্যা রুদ্রনীল দাসের প্রস্তাবে মায়াকে আপাতত এই বাড়িতেই থাকতে বলা হল। কারণ রুদ্রনীলবাবু বললেন মায়া এখানেই থাক আপাতত। মায়ার টানে সে যদি ফিরে আসে, আর সে ফিরে আসলে তিনি তাদের বিয়ে দিয়ে দেবেন। তাঁর এই সিদ্ধান্তে তার প্রতি আমাদের সম্মান আরও বেড়ে গেল। আপাতত বাগানের ভেতর পরিচারকদের ঘরের পাশে একটি অব্যবহৃত ঘরে মায়ার থাকার ব্যবস্থা করা হলো। এরপর আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। কাল থেকে বাড়ি ফেরা হয়নি। ব্যোমকেশ আমাকে বাড়ি চলে যেতে বলে নিজে কোথায় গেল তা আমাকে জানালো না। বাড়ি ফিরে আকাশ পাতাল ভাবছি কিভাবে ব্যোমকেশ এই সমস্যার সমাধান করবে। জয়ন্ত মানুষটাকে ঠিক বুঝতে পারছি না। সে কি সত্যি টাকা পয়সা ধার করেছিল? সে কি সত্যি মায়াকে নিয়ে অন্য কোথাও নিজের সংসার পাতার কথা ভেবেছিল? দাস বাড়ির প্রমোটিং হবে শুনে কি সে অভিমানে বাড়ি ছেড়ে যেতে চেয়েছিল? সে কি রুদ্রনীল দাসের মাথায় মেরে পালালো? আবার অন্যদিকে 2 জন চোর পাঁচিল টপকে ভেতরে ঢুকল। তারা কি আঘাত করে মাত্র একটা দামি মূর্তি নিয়ে পালালো? বিশ্বাস বাড়িতে ঢুকতে শুনলাম কুকুর দুটো কোথা থেকে যেন মাংস তুলে এনে খাচ্ছিল। সেই মাংসকে চোরেরা খাইয়েছিল যাতে অনায়াসে পাঁচিল টপকাতে পারে। আর ওই পাড়াতেও কয়েকদিন ধরে বেশ কতগুলো চুরি হচ্ছে। এই চুরিগুলো কি তবে দাসবাড়ির চোরগুলোই করছে? অনেকগুলো প্রশ্ন আর অনেকগুলো রহস্য আমার মাথার ভেতরে ঘুরপাক খেতে থাকলো। বিকেলে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। যখন ঘুম ভাঙলেও দেখি সন্ধ্যা হয়ে গেছে। ব্যোমকেশ এখনো বাড়ি ফেরেনি,
এতক্ষণ হয়ে গেল ব্যোমকেশ ফিরলো না কেন, এই ভাবতে ভাবতে ওকে টেলিফোন করতে যাব, তখনই দেখলাম টেলিফোনটা বেজে উঠল। কোথায় তুমি? কতবার ফোন করছি, ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, তোমায় ফোনে না পেয়ে আমি তড়িঘড়ি করে বাড়ি ফিরছিলাম। কেন, কি হয়েছে? এখন বাড়ি থেকে একদম বেরোবে না, আমি না আসা পর্যন্ত বাড়ির দরজা বন্ধ রাখবে। কেন, কি হয়েছে? তুমি কোথায়? যেটা বললাম সেটা মনে রাখো। তোমায় টেলিফোনে না পেয়ে আমি সব কাজ ফেলে তোমার কাছে আসছিলাম। এখন আবার কাজগুলো মিটিয়ে ফিরবো, তুমি সাবধানে থেকো, আমার আসতে দেরি হবে। ব্যোমকেশ টেলিফোনটা কেটে দিল। ব্যোমকেশের কথা শুনে অবাক লাগলো। ব্যোমকেশ হঠাৎ আমাকে ফোনে না পেয়ে এত তড়িঘড়ি ফিরছিল কেন? আমি সাবধানে থাকতে বললো কেন? কি এমন হলো? বিছানা ছেড়ে উঠে বাড়ির লাইটগুলো জ্বালাতে জ্বালাতে একটা জিনিস চোখে পড়ল। আমাদের সদর দরজার পাশে একটা জানলা আছে, তার নিচে একটা সাদা কাগজ পড়ে আছে। কাগজটা হাতে তুলে দেখলাম তাতে লেখা, আমাকে খোঁজা বন্ধ কর, নইলে তোদের দুজনেরই বিপদ হবে। লেখার নিচে নাম লেখা আছে জয়ন্ত। আমি চমকে গেলাম, এটা তো সরাসরি হুমকি চিঠি। জানলা খোলা ছিল বলে কেউ হয়তো ফেলে দিয়ে গেছে। কোনো কিছু ভাবার আগেই ব্যোমকেশকে আবার টেলিফোন করে ঘটনাটা জানালাম। ব্যোমকেশ জানালো কেন সে আমায় সাবধান থাকতে বলেছে। সে বলল বিকেলে নাকি দাস বাড়ির লেটার বক্সে কেউ একটা চিঠি ফেলে গেছে। লেটার বক্সটা মেন গেটের বাইরে। দারোয়ান জানিয়েছেন লোকটা নাকি ছাতা এমনভাবে ধরেছিল যাতে বোঝা না যায় কে। সেই চিঠিতে লেখা ছিল ওরা দুজন না সরলে ওরা ঠিক খুঁজে নেবে। ওরাই চিন্তার বিষয়, তবে ওদের পুরোপুরি সরাতে হলে আলাদা করে খরচ লাগবে। ইতি জয়ন্ত। কেমন যেন সব তালগোল পাকিয়ে গেল মাথার ভেতর। দাস বাড়িতে কেউ চিঠি পাঠিয়েছে, কোন জিনিস খোঁজার ইঙ্গিত দেওয়া হয়েছে সেই চিঠিতে? তবে কি যারা সেই রাতে দাস বাড়িতে ঢুকেছিল তারা শুধু চুরি করতে ঢোকেনি, কোনো মূল্যবান বস্তু কি তারা সেখানে লুকিয়ে রাখতে এসেছিল? নইলে চিঠিতে কেন লেখা থাকবে ওরা থাকলে জিনিসটা খুঁজে বের করে নেবে? কি এমন জিনিস যা লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা চলছে? চাপা উত্তেজনায় বাড়ির ভেতর চুপচাপ বসে থাকলাম। ব্যোমকেশের জন্য খুব চিন্তা হতে শুরু করলো। যদিও জানি ব্যোমকেশ নিজের আত্মরক্ষা করতে জানে, তাও ভয় তো কাজ করেই। থেকে থেকে ফোন ব্যোমকেশের খোঁজ নিতে থাকলাম। ব্যোমকেশ ফিরল অনেক রাতে। আসতেই জানতে চাইলাম কোথায় ছিলে, কিছু কি বুঝতে পারলে? ব্যোমকেশ জানালো অনেকগুলো জায়গায় সে গিয়েছিল, কিন্তু জয়ন্তর কোনো খোঁজ এখনো পায়নি। তবে সেদিন রাতে যে দুজন দাস বাড়িতে ঢুকেছিল তাদের মধ্যে একজন কি হতে পারে তার একটা জোরালো আন্দাজ সে পেয়েছে। আমি ধৈর্য না রাখতে পারে জানতে চাইলাম কে সে? বাপি হালদার, যাকে আমরা গতকাল ওদের বাড়িতে আসতে দেখছিলাম জয়ন্তর খোঁজে। তুমি শিওর? অনুমানের উপর ভিত্তি করেই বলছি। দেখো, আমি আজ সেই সব বাড়িতে গিয়েছিলাম যাদের বাড়িতে গত কয়েকদিনে চুরি হয়েছে। থানা থেকে জানতে পারলাম সেই চোর এখনো ধরা পড়েনি। তারপর পুলিশের সাহায্যে সেই বাড়িগুলোতে জিজ্ঞাসাবাদ করলাম এবং এ কথা সে কথা নিয়ে আলোচনা করতে করতে প্রতিটা বাড়িতেই একটা কমন জিনিস আবিষ্কার করলাম। জানো সেটা কি? প্রতিটা বাড়িতেই চুরির বেশ কিছুদিন আগে বাপি হালদারের উপস্থিতি ছিল। যে কটা বাড়িতে চুরি হয়েছে সেই সব বাড়ির মালিকরাই নাকি বাড়ি বিক্রি অথবা ভাড়া দেওয়ার জন্য লোক খুঁজছিলেন, আর সেই সব বাড়িতে বাপি হালদার ভাড়াটে বা খরিদ্দার নিয়ে গিয়েছিল। অনির্বাণ দাসকে জিজ্ঞেস করতে তিনিও জানালেন যে দাস বাড়িতেও প্রমোটার নিয়ে বাপি হালদারই গিয়েছিল। কেমন যেন খটকা লাগছে না? আমার ধারণা বাপি হালদার এই অছিলায় পুরো বাড়িটা ভালো করে রেকি করত, তারপর সময় সুযোগ বুঝে কোনো সাগরেদ নিয়ে চুরি করতে ঢুকত। আর একটা জিনিস যেটা গতকাল আমি ধরতে পারিনি, বাপি হালদারের চাবি রিংয়ে যে লোগো ছিল ওটা হচ্ছে দ্য পেট ক্লিনিক অফ ক্যালকাটার, অর্থাৎ একসময় পশু চিকিৎসালয়ে কাজ করত। তাই বিশ্বাস কাকুর রুবি টুবিকে হ্যান্ডেল করা ওর পক্ষে কোনো ব্যাপারই ছিল না, শুধু সঙ্গে হয়তো ওষুধ মেশানো মাংস খাইয়েছে। এটা বুঝতে পারার পর আমি অনির্বাণবাবুর মারফত বিশ্বাস কাকুকে খবর পাঠিয়েছি এবং রুবি টুবিকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে বলেছি। তাহলে এখন বাপি হালদারকে ধরে জেরা করলেই হয়? পুলিশকেও তাই জানালাম। পুলিশ ওর খোঁজে বেরিয়েছে, কিন্তু আপাতত ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, যাক, তাহলে একটা দিক ধরা গেল। বাপিকে খুঁজে পেলেই ওর থেকে আরও অনেক কিছু জানা যাবে।
না, অত সহজ হবে বলে মনে হচ্ছে না। চিঠি দুটো এসে আরো মাথা খারাপ করে দিল। এখন অনেকগুলো রহস্য আছে যেগুলোর জট অত্যন্ত জটিল। সে তুমি ঠিক পারবে সব জট খুলতে। ব্যোমকেশ আমার কথার কোনো জবাব না দিয়ে ভাবুক মুখে নিজের ঘরে চলে গেল। আমিও হাজারটা চিন্তা মাথায় নিয়ে ঘুমোতে গেলাম, কিন্তু পরের দিন যে এই রহস্যের জট আরও জটিল হবে তা ঘুমানোর আগে টের পাইনি। পরের দিন ঘুম ভাঙতে দুটো খবর পেলাম, যার দারুণ এই রহস্য যেন আরও ঘোলাটে আর জটিল হয়ে গেল। প্রথম খবর, ভোরে বাপি হালদারের মৃতদেহ সরোবর লেকের সামনে পাওয়া যায়। মর্নিং ওয়াক করতে আসা কিছু লোক লেকের বাইরে একটা রক্তাক্ত দেহ দেখে পুলিশে খবর দেয়। লোকটার গলায় খুর চালানো হয়েছে। পাড়ার কিছু লোক মৃতদেহ শনাক্ত করে। তার প্যান্টের পকেটে একটা চিঠি পাওয়া যায়, যাতে লেখা, তদন্ত বন্ধ না করলে আরও অনেক মানুষ মরবে, আমাকে বৃথা খুঁজতে গেলে আরও অনেক মৃত্যু হবে, ইতি জয়ন্ত। দ্বিতীয় খবর, গতকাল রাতে দাসবাড়িতে মায়ার উপর হামলা হয়েছে। মায়া ঘুমাচ্ছিল, হঠাৎ একজন এসে আচমকর গলা টিপে ধরে। হাতের সামনে কাঁচের ভারী ফ্লাস্ক ছিল, সেটা দিয়ে মায়া আততায়ীর মাথায় আঘাত করলে সে গলা ছেড়ে দিয়ে পালিয়ে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মায়ার আঘাতে আততায়ীর চশমা ভেঙে সেখানে পড়ে গিয়েছিল। অনির্বাণ দাস জানালেন সে চশমা নাকি জয়ন্ত। খবর দুটো পাওয়ার পর আমি আর ব্যোমকেশ তড়িঘড়ি করে দাসবাড়ি পৌঁছলাম। ব্যোমকেশ মায়ার মুখে পুরো ঘটনা শুনে থ মেরে গেল। তারপর আবার গোটা বাড়ি বাগান এদিক সেদিক ঘুরতে শুরু করলো, যেন কিছু খুঁজে চলেছে। জয়ন্তর ঘর, লাইব্রেরি, হলঘর, অনির্বাণবাবুর ঘর, রুদ্রনীলবাবুর ঘর, সব ঘরে ঘোরাঘুরি শুরু করে দিল। এরপর বিশ্বাস কাকুদের বাড়ি থেকেও ঘুরে এলো। ফিরে এসেই ব্যোমকেশ সোজা লাইব্রেরিতে গিয়ে হাত করে কয়েকটা কাগজের পত্র বের করে আনলো। রুদ্রনীল দাসকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার অপ্রকাশিত কিছু গল্পের পাণ্ডুলিপি আমি সেদিন রাতে লাইব্রেরিতে পড়েছিলাম, যেগুলো আসন্ন বইমেলায় আপনি ছাপাবেন বলে আলাদা তালিকা করে রেখেছেন। সেখানে 3টি গল্প ছিল: ভানুমতির অভিশাপ, যখন পড়বে না আর কেউ, আর ইন্দুমতির আশঙ্কা। এই গল্পগুলোর মধ্যে ইন্দুমতির আশঙ্কার শেষটা কি আপনি কমপ্লিট করেননি, নাকি সেটা অন্য কোথাও রেখেছেন? না, ওটা এখনো শেষ করিনি। তাহলে একটা অনুরোধ করছি, এই 3টে পাণ্ডুলিপি আমি আমার কাছে রাখছি। সব মিলে গেলে আবার ফেরত দিয়ে দেব। আর আমি দুঃখিত যে আপনার অপ্রকাশিত লেখা আমি না বলেই আগে পড়ে ফেলেছি। সে ঠিক আছে, পড়েছো, বেশ করেছো, কিন্তু এই পাণ্ডুলিপিগুলোর জন্যই কি এত সব ঘটছে? মানে এগুলোর সাথে কি কোনো যোগ আছে নাকি? সেটা পরে বলবো, আপাতত এগুলো থাক আমার কাছে। এরপর আমরা দাস বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ব্যোমকেশের মুখে লক্ষ্য করলাম অদ্ভুত এক ছটফটানি। ব্যোমকেশ সারা রাস্তায় আমার সাথে একটা কথাও বলল না। আমরা বাড়ি ফিরলাম বেলা 12টা নাগাদ। বাড়ি ঢুকতেই ব্যোমকেশ সোজা নিজের ঘরে ঢুকে গেল। চেয়ারে হেলান দিয়ে মাথা সিলিংয়ের দিকে তুলে এক মনে চেয়ে রইল। আমি বুঝলাম এখন ব্যোমকেশকে বিরক্ত করা ঠিক হবে না, তাই ব্যোমকেশের ঘর থেকে বেরিয়ে গেলাম। ঘর থেকে বেরোনোর সময় ব্যোমকেশ শুধু বলল, দরজাটা ভেজিয়ে দাও তো। ব্যোমকেশকে ওর মতো ছেড়ে দিলাম। এতদিন ব্যোমকেশের সাথে কতগুলো কেস তো দেখলাম, কিন্তু ব্যোমকেশকে আগে কখনো এমন অবস্থায় দেখিনি। আজ ওর মুখটা দেখে বড্ড অসহায় মনে হলো। যা যা ঘটনা ঘটল তাতে এই কেসের জ্বর যেন আরও পাকিয়ে গেল। বাপি হালদারকে যখন চিহ্নিত করা গেল তখন ভাবলাম হয়তো ওকে জোর করে কিছু পাওয়া যাবে, কিন্তু সেও মারা গেল। কে মারতে পারে ওকে? ওর সাথে যে ওই রাতে দাসবাড়ি গিয়েছিল সেই কি? বাপি পুলিশের কাছে ধরা পড়লে তার নামও ফাঁস হয়ে যাবে, এই ভয়ে কি সে বাপিকে সরিয়ে দিল? ব্যোমকেশ ওর ঘর থেকে বেরোলো দুপুর 1:30টা নাগাদ। বেরিয়েই সে আমায় বলল, আমি এখন বেরোচ্ছি, আসতে দেরি হবে। আর শোনো, আমার অনুমান ঠিক ছিল। বাপি হালদার মারা যাওয়ার পর ওর বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছিল। অনেক দামি দামি চুরির মাল পাওয়া গেছে ওর বাড়ি থেকে, এমনকি দাসবাড়ির সেই হারিয়ে যাওয়া পরীর মূর্তিটাও পাওয়া গেছে ওর বাড়িতে। কথাগুলো বলেই ব্যোমকেশ দ্রুত বেরিয়ে গেল। ব্যোমকেশ কোথায় যাচ্ছে সেটা জিজ্ঞেস করার সাহস হলো না। ওর চোখ মুখে অদ্ভুত এক কাঠিন্য, ওকে ভীষণ গম্ভীর আর শক্ত দেখাচ্ছিল। এরপর অনেকটা সময় কেটে গেল। এই কেসটার রহস্য এতটাই ঘন যে ভেবে ভেবে আমার মাথা গুলিয়ে যাচ্ছে। তাই আমি আমার সব ভাবনার ভার ব্যোমকেশের উপরে ছেড়ে দিয়েছি। আমি জানি
জট যতই কঠিন বা জটিল হোক না কেন, ব্যোমকেশ ঠিক সব রহস্য ভেদ করবেই। ব্যোমকেশ বেরিয়ে যাবার কিছুক্ষণ পরেই শুনতে পেলাম ওর ঘরে টেলিফোন বাজছে। তুলে দেখি অনির্বাণবাবু ফোন করেছেন। ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপার থেকে ব্যস্ত গলায় উনি বলে উঠলেন, হ্যালো ব্যোমকেশ বাবু, এই আমাদের কাছে একটু আগে জয়ন্ত টেলিফোন করেছিল। আমি অবাক হলেও অনির্বাণবাবুকে জানালাম যে আমি অজিত বলছি, ব্যোমকেশ বেরিয়েছে। অনির্বাণবাবু শুনে বললেন, ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ব্যোমকেশ বাবু ফিরলে ওনাকে একটু টেলিফোন করতে বলবেন, কেমন? আর কিছু বলবো কি ব্যোমকেশ আসলে? অজিত বাবু, জয়ন্ত টেলিফোন করে আমার কাছে টাকা চাইলো, জানেন? বললো বড্ড নাকি বিপদে পড়েছে, ওর কিছু টাকা লাগবে। ফোনে খুব কান্নাকাটিও করছিল, আবার পরে টেলিফোন করবে বললো। আর মায়াকেও ফোন করেছিল, ওকেও এই একই কথাই বললো। শুনে আমি হতবাক হয়ে গেলাম। ওপার থেকে ফোন কেটে গেল। সময় যত এগোচ্ছে পরিস্থিতি যেন তত জটিল হচ্ছে। আমি অগত্যা বাড়িতে প্রহর গুনতে থাকলাম। ব্যোমকেশের মাথা আজ এতটাই ঘেঁটে আছে যে তার নিজের মাথারই ঠিক নেই। ব্যোমকেশের অপেক্ষায় সময় যেন কাটতেই চাইছে না। হঠাৎ মনে পড়ল ব্যোমকেশ রুদ্রনীল দাসের কয়েকটা পাণ্ডুলিপি সাথে এনেছিল। ওগুলোই পড়ব ভেবে ব্যোমকেশের ঘরে গেলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। ব্যোমকেশ মনে হয় ওগুলো কোথাও লুকিয়ে রেখে গেছে। কে জানে কি আছে ওই পাণ্ডুলিপিতে। লেখাগুলো এখনো প্রকাশিত হয়নি, অথচ ওগুলো ব্যোমকেশ নিজের দায়িত্বে কেন আনলো? কি এমন ক্লু পেল ওতে? হ্যাঁ, প্রশ্ন যেন ক্রমশ বেড়েই চলেছে। জয়ন্ত হঠাৎ অনির্বাণ দাস আর মায়াকে ফোন করে টাকা চাইলো কেন? কিসের বিপদে পড়েছে ও? তবে কি সত্যি ও বাপি হালদারের থেকে টাকা ধার করেছিল? কিছুই পরিষ্কার হচ্ছে না আমার কাছে। দেখতে দেখতে সন্ধ্যে 6টা বেজে গেল। বিকালে অনির্বাণ বাবু আবার ফোন করেছেন। হ্যালো, কে? ব্যোমকেশ বাবু? না, আমি অজিত। ব্যোমকেশ এখনো ফেরেনি। ও আচ্ছা আচ্ছা, বলছিলাম ফিরলে ব্যোমকেশ বাবুকে একবার টেলিফোন করতে বলবেন। কেন? আবার কি জয়ন্ত ফোন করেছিল? আগে না, জয়ন্ত আর ফোন করেনি। তবে পরে জানতে পারলাম ও শুধু আমাকে আর মায়াকেই নয়, আমাদের বাড়ির সবাইকেই ফোন করেছিল, আর সবার কাছেই টাকা চেয়েছে। আর একটা কথা, 3টে নাগাদ আমাদের বাড়িতে একজন লোক আসেন বাবার সাথে দেখা করতে। নাম বললেন মোহাম্মদ ফিরোজ। তার নাম শুনেই বাবা ওনাকে নিজের ঘরে নিয়ে গেলেন, বললেন পুরনো বন্ধু। লোকটা বেশ অনেকক্ষণ ধরেই বাবার ঘরে ছিলেন, দরজা বন্ধ করে। 4টে নাগাদ তিনি চলে যান। বাবা ওনাকে গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসেন, কিন্তু লোকটা চলে যাওয়ার পর থেকেই বাবা কেমন যেন থম মেরে গেছেন, জানেন? ঘর বন্ধ করে বসে আছেন, সাড়া দিচ্ছেন ঠিকই, কিন্তু কিছুতেই ঘর থেকে বেরোচ্ছেন না। তবে লোকটা চলে যাওয়ার পর দেখছিলাম বাবার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছিল। আচ্ছা, এই ব্যোমকেশ বাবু ফিরলে একটু তাড়াতাড়ি ফোন করতে বলবেন প্লিজ। ব্যোমকেশ একটু পর থানা থেকে আমায় টেলিফোন করেছিল। ওকে সব জানালাম আর জানতে চাইলাম ও কখন ফিরবে। ব্যোমকেশ সংক্ষেপে উত্তর দিল, জানাই আছি, কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরব। ব্যোমকেশ ফিরল রাত 9টা নাগাদ। এসেই আমাকে বলল, আজ রাতে এক জায়গায় টহল দিতে যাব। কোথায় যাবে? আমিও যাব। তুমি আজকাল আমায় না নিয়ে এদিক সেদিক ঘুরছো। দেখলাম ব্যোমকেশের চোখে মুখে সেই চেনা উজ্জ্বলতা ফিরে এসেছে। তোমায় নিয়ে যাব, তবে একটা শর্তে। কি শর্ত? তুমি নার্ভাস হবে না বলো? মনে পড়ে মণিমোহন গাঙ্গুলির বাড়িতে যখন ফাঁদ পেতে শুয়েছিলাম, তুমি ভয় আমার হাত নাড়িয়ে দিয়েছিলে, আর তাতে আমার নিশানা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, মনে আছে? আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। মানিকতলার কয়েক বছর আগে সেই কেসের কথা ব্যোমকেশের এখনো মনে রেখেছে। লজ্জা ডাকতে বললাম, তা আমি কি করে জানবো তুমি জেগে আছো? ভেবেছিলাম তুমি ঘুমিয়ে পড়েছো, তাই তোমায় জায়গাতে ধাক্কা দিয়েছিলাম। ব্যোমকেশের হাসি আরও চওড়া হলো। আচ্ছা বেশ, চলো চলো। আজ রাতে যেখানে যাব দূর থেকে শুধু ওয়াচ করাই আমাদের কাজ, বিপদের আশঙ্কা তেমন নেই। আমরা বেরোলাম বেশ রাত করে। একটা ট্যাক্সি ভাড়া করে ব্যোমকেশ চালককে কসবা যেতে বলল। যাবার পথে ব্যোমকেশ জানালো, কত রাত অবধি থাকতে হবে জানি না, ভোরও হয়ে যেতে পারে। রাস্তায় যেতে যেতে আমি ব্যোমকেশকে অনেকগুলো প্রশ্ন করলাম। আচ্ছা ব্যোমকেশ, চিঠিগুলো কে পাঠালো?
জয়ন্ত নাকি অন্য কেউ? ওর নাম করে পাঠাচ্ছে না তো? বাপি হালদারকে মেরে ওর পকেটে জয়ন্তর নাম করে চিঠি কে দিল? দাস বাড়িতে সবাইকে ফোন করে টাকা কে চাইলো? জয়ন্ত কি? আচ্ছা আচ্ছা, জয়ন্তকে কি কেউ ফাঁসাতে চাইছে, নাকি ওই আসল অপরাধী? আর ওই ওই মোহাম্মদ ফিরোজ লোকটাকে, ওর আসার পর রুদ্রনীলবাবু অত ভয় পেলেন কেন? তুমি যে পাণ্ডুলিপিগুলো নিয়ে এলে সেইগুলোতে কি আছে? ধৈর্য ধরো, কাল সব কটার উত্তর দেব। বোমকে শুধু একটা কথা জানালো যে জয়ন্তের ঘরে আপডেটেড ব্যাংকের পাসবুক বোমকেশ দেখেছিল, সেখানে টাকার পরিমাণ নাকি অনেক বেশি, অর্থাৎ জয়ন্তর ব্যাংকে অনেক টাকা জমা আছে। তুমি কি তবে রহস্যের সমাধান করে ফেলেছ? হ্যাঁ, কাল সব জানতে পারবে। আমি বুঝলাম বোমকেশ এখন আর কিছুই বলবে না। অন্তত এইটা বলো, জয়ন্ত এখন কোথায় আছে তুমি কি তাও জানো? ওই জন্যই তো মনটা ভালো নেই। আমি জেনে গেছি জয়ন্ত কোথায় আছে, কিন্তু সেটা নিয়ে কাউকে কিছু বলতে পারছি না যতক্ষণ না আসল অপরাধীকে হাতে নাতে ধরছি। কসবায় এসে ট্যাক্সি থেকে নামার পর আমরা বেশ কিছুটা পথ গলি দিয়ে হেঁটে একটা ছোট গলির ভেতরে একটা বাড়িতে ঢুকলাম। বোমকেশ নিজের কাছে থাকা চাবি দিয়ে গেট খুলে ভেতরে ঢুকল। বাড়িটা দোতলা। বোমকেশ সোজা গিয়ে সামনের একটা জানালা খুলে দিল। জানলার দিকে উল্টো দিকের বাড়িটা আমাকে দেখালো। আজ আমাদের কাজ হলো এই বাড়িতে নজর রাখা। দেখলাম উল্টো দিকের বাড়িটা বেশ পুরনো আর একতলা বাড়ি। সেই বাড়ির জানলায় পর্দা দেওয়া, তবে বোঝা যাচ্ছে যে ভেতরে নাইট ল্যাম্প জ্বলছে। আমাদের বাড়ির জানলার পর্দার আড়াল থেকে দেখলাম বাইরের রাস্তা একদম ফাঁকা, শুনশান। স্ট্রিট লাইটের আলো খুব একটা জোরালো নয়, চারিদিকে কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব। ব্যোমকেশ, আমরা যেখানে বসে আছি সেটা কার বাড়ি? আর উল্টো দিকের ওই জরাজীর্ণ বাড়িটাই বা কার? এটা আমার এক বন্ধুর বাড়ি, আর উল্টো দিকের এই বাড়িটা মোহাম্মদ ফিরোজের। ফিরোজের নাম শুনে আমার মাথায় এক রাশ প্রশ্ন ভিড় করে এলো। আমি আরও কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কিন্তু ব্যোমকেশ হাতের ইশারায় আমাকে একদম চুপ করে জানলায় নজর রাখতে বলল। তা আমি চুপ করে গেলাম, কিন্তু মনের ভেতর চিন্তার ঝড় থামল না। মনে মনে অনেক কিছু ভাবতে শুরু করলাম। রাত তখন কটা হবে জানি না, হঠাৎ নিস্তব্ধ গলির ভেতরে একটা মোটর সাইকেলের শব্দে ব্যোমকেশ একদম টানটান হয়ে বসল। সেটা গলির এদিক ওদিক পাক খেয়ে অবশেষে আমাদের উল্টো দিকের সেই পুরনো বাড়ির সামনে এসে থামল। সেটা থেকে দীর্ঘদেহী এক লোক নামল। তার মুখে মাস্ক আর মাথায় হেলমেট। লোকটা বেশ কয়েকবার চারপাশে সতর্ক নজর বুলিয়ে পুরনো বাড়ির দরজায় টোকা দিল। কিছুক্ষণ অপেক্ষার পর ভেতর থেকে যখন কেউ দরজা খুলল না, তখন লোকটা একটু জোর দিয়ে ধাক্কা মারতেই কপাটটা খুলে গেল। লোকটা আবার এদিক সেদিক দেখে দ্রুত পায়ে বাড়ির ভেতর ঢুকে গেল। ঠিক এরপরেই আর একটা অভাবনীয় ঘটনা ঘটল। হেলমেট পরা লোকটা ভেতরে ঢোকা মাত্রই হঠাৎ কোথা থেকে আর একজন ছায়ার মতো এসে ওই বাড়ির সামনে দাঁড়ালো এবং অত্যন্ত ক্ষিপ্রতায় বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল। রাস্তার আবছা আলোয় আমরা তাকে চিনতে পারলাম। উনি অনির্বাণ দাস। কিছু সেকেন্ডের মধ্যেই দেখলাম অনির্বাণ দাসের কাছে আরও একজন এসে দাঁড়ালেন। এনাকেও আমরা চিনি। ইনি গড়িয়াহাট থানার ওসি অমিত চ্যাটার্জি। আমরা বাড়ি থেকে বেরিয়ে ওনাদের সামনে আসতেই ওনারা বলে উঠলেন, ব্যোমকেশবাবু, আপনার কথা মতো দরজা বন্ধ করে দিয়েছি। এখন ভেতরের ওরা আর কেউ পালাতে পারবে না। ভেতরে মোহাম্মদ ফিরোজকে পাবেন না, সে হাওয়া। ব্যোমকেশের কথাই ঠিক হলো। পুলিশ ভেতরে গিয়ে শুধু সেই মোটর সাইকেলের চালককেই পেল। আমি লোকটাকে চিনি না। পুলিশের ধমকে সে তার নাম জানালো পাপ্পু দাস। পাপ্পু দাসের গায়ের রং কালো, চেহারা বিশাল, বড় বড় চোখ, কপালে একটা ছোট্ট ব্যান্ডেজ। সে ধরা পড়ে ভীষণভাবে অবাক হয়ে গেছে। অত বড় দামড়া লোকটা পুলিশের সামনে পড়তেই কান্নাকাটি জুড়ে দিল। সাহেব, সাহেব, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না সাহেব, আমায় ছেড়ে দিন সাহেব, আমি কিচ্ছু জানি না। ব্যোমকেশের নির্দেশে পুলিশ লোকটাকে নিয়ে থানায় গেল। আমরাও সাথে গেলাম। লোকটা কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছে। পথে আমরা ব্যোমকেশকে অনেক প্রশ্ন করলাম, কিন্তু ব্যোমকেশ শুধু এটুকুই জানালো যে দাস বাড়িতে ফিরে সব প্রশ্নের উত্তর দেবে। আপাতত এই লোকটাকে থানার হেফাজতে রাখা জরুরি। থানা থেকে যখন আমরা দাস বাড়িতে ফিরলাম তখন ভোর হয়ে গেছে।
গড়িয়াহাট থানার ওসি অমিত চ্যাটার্জিও আমাদের সাথে দাসবাড়িতে এলেন। দাসবাড়ির হলঘরে একটা থমথমে পরিবেশ। আমি, ব্যোমকেশ, দুই দাসবাবু এবং থানার ওসি অমিতবাবু দুটি সোফায় ভাগাভাগি করে বসেছি। মায়া বসেছে পাশের চেয়ারে, বাড়ির কর্মচারীরা এদিক সেদিক দাঁড়িয়ে। ব্যোমকেশের মুখ কঠিন। সোফা ছেড়ে ব্যোমকেশ উঠে দাঁড়ালেন। তারপর দাসবাড়ির লোকদের উদ্দেশ্যে বললেন, এদিন রাত্রে ঠিক কি কি হয়েছিল সেটা আপনাদের মধ্যে কেউ কি কিছু বলবেন নাকি আমিই বলবো? সবার মুখে কৌতূহলের ছাপ, কিন্তু কেউ কোনো কথা বলল না। ব্যোমকেশ এবার রুদ্রনীল দাসকে সরাসরি জিজ্ঞেস করলেন, রুদ্রনীল বাবু, আপনি কি কিছু বলবেন? আমি কি বলবো, যা বলার তো আগেই বলে দিয়েছি। লক্ষ্য করলাম কথাটি বলতে গিয়ে রুদ্রনীল বাবুর গলা ঈষৎ কেঁপে গেল। ঠিক আছে, শুরু থেকে তাহলে আমিই বলছি। ব্যোমকেশ একটু মনে মনে গুছিয়ে নিয়ে বলতে শুরু করল। সেদিন রাত্রে আপনাদের বাড়িতে দুজন পিছনের রাস্তা দিয়ে ঢুকেছিল। তাদের মধ্যে একজন বাপি হালদার, সেটা আমরা জানি কারণ পুলিশ ওর বাড়ি থেকে চুরির মাল খুঁজে পেয়েছে। আর একজন সম্ভবত সে, যাকে আমরা একটু আগে থানার হেফাজতে রেখে এসেছি, পাপ্পু দাস। কারণ ওর জুতোর ছাপ এবং বাপির সঙ্গে তাকে প্রায় সব সময় দেখা যেত বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। তাছাড়াও তাকে সন্দেহ করার জন্য অন্য একটা কারণ আছে, সেটা পরে বলছি। এখন প্রশ্ন হচ্ছে যে দুটো জোড়া জুতোর পায়ের ছাপ পাওয়া গেছে, দুটিই বড়, কিন্তু বাপি হালদারের পায়ের পাতা অত বড় নয়। এর কারণ হলো বাপি হালদার বড় জুতো পরে ইচ্ছা করেই চুরি করতে আসত। সে চতুর ছিল যাতে ধরা না পড়ে। আমি নিজে বাপি হালদারের বাড়ি গিয়ে একজোড়া বড় জুতো দেখতে পেয়েছি, অথচ ওর বাড়িতে সেই বড় জুতো পরার মতো মানুষ কেউ নেই। আর বাপি হালদারের বাড়িতে আরো দুটো জিনিস পেয়েছি। কি সেটা বলার আগে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। ব্যোমকেশ আবার রুদ্রনীল দাসের চোখের দিকে চোখ রেখে প্রশ্ন করলেন, দুটো চোর এলো পেছনের দরজা দিয়ে, আর ধরে নিলাম আপনাকে মেরে অজ্ঞান করে ওই পথেই বেরিয়ে গেল, কিন্তু এর মধ্যে জয়ন্ত গেল কোথায়? জয়ন্ত তো বেরিয়ে গিয়েছিল 3:30 নাগাদ। সেদিন রাতে প্রবল বৃষ্টি হয়েছিল। বৃষ্টির মধ্যে একজনকে দারোয়ান বাড়ির গেট থেকে হেলমেট পরে বেরিয়ে চাবি দিয়ে মোটরসাইকেল স্টার্ট করে বেরিয়ে যেতে দেখেছিল, কিন্তু সে কোনো বিশেষ কারণে এই ব্যাপারটা সকলকে জানায়নি। লোকটার পরনে জয়ন্ত রেইনকোট ছিল, হেলমেটে মুখ ঢাকা ছিল, মোটরসাইকেল ছিল জয়ন্তর। আমার মনে হয় বাপি আর জয়ন্তর চেহারা অনেকটা এক, তাই একই চেহারার মানুষকে দেখে জয়ন্ত ভেবে ভুল করাটা স্বাভাবিক। আমি এতটা নিশ্চিত হয়ে বলতে পারছি ওটা বাপি হালদারই ছিল। ব্যোমকেশের কথাগুলো শুনে আমাদের সবার মাথা যেন ঘুরতে লাগলো। আমার মনের ভেতরের প্রশ্নটা নিজের থেকে মুখ দিয়ে বেরিয়ে গেল, তাহলে জয়ন্ত কোথায় গেল? ঠিক, তাহলে এখন প্রশ্ন হলো জয়ন্ত কোথায় গেল? জয়ন্ত কোথায় গেল তা জানার জন্য সবার কৌতূহল এখন আকাশ ছোঁয়া। সবার চোখে মুখে এখন বিস্ময়। আশা করছি সবার মনে আছে যে আমরা ঘটনার পরের দিন দুটো চিঠি পাই। একটা হুমকি চিঠি, যেটা আমার বাড়িতে কেউ পাঠায়, আর একটা চিঠি দাসবাড়ির লেটার বক্সে। অপরাধী চাইনি যে তদন্ত হোক, সেই কারণেই সে আমাকে আর আমার বন্ধুকে হুমকি দিয়ে আমাদের বাড়িতে চিঠি পাঠায়। কিন্তু দাসবাড়িতে যে চিঠিটা আসে তাতে লেখা ছিল কোনো কিছু খুঁজে পাওয়ার কথা। সেখানে লেখা ছিল ওরা দুজন থাকলে জিনিসটা খুঁজে নেবে, তাই ওদের সরাতে আলাদা খরচ লাগবে। দাসবাড়িতে চিঠিটা আসার পর এটা পরিষ্কার হয় যে দাসবাড়িরই কোনো একজন মানুষ এই বিষয়ে অবগত, কারণ অপরাধী সরাসরি দাসবাড়িরই কাউকে চিঠিটা লিখেছে এবং দুজনকে সরানোর জন্য টাকা চেয়েছে। আমি শুরুতে ভেবেছিলাম, কিন্তু খুঁজে নেওয়ার কথাটায় আমার মাথায় কেমন যেন একটা খটকা লাগলো। কি এমন জিনিস খোঁজার কথা লেখা আছে ওতে? সব দিক থেকে আমার ভাবতে ভাবতে হঠাৎ করে একটা ভাবনা মাথায় এলো। কোনো কিছু খোঁজার ব্যাপারে শুধু আমার কথাই বা আসবে কেন? কোনো কিছু খুঁজে বের করার কাজের মানুষের পাশাপাশি কুকুররাও ভীষণ দক্ষ। তাই চিঠিতে যে দুজনের কথা লেখা ছিল সেটা আমি আর অমরজিৎ না হয়ে বিশ্বাসদের বাড়ির রুবি টুবিও তো হতে পারে। ব্যোমকেশ একটু থামল। কেউ কোনো টু শব্দ পর্যন্ত করছে না, যেন সবাই ব্যোমকেশকে সুযোগ করে দিয়েছে তার ধারালো মস্তিষ্ক দিয়ে জটগুলো একে একে কেটে আলাদা করে পরিবেশন করার জন্য। সবার মতো আমার মনের অবস্থাও ততই বছ, কিন্তু মনে মনে ব্যোমকেশের জন্য আমার গর্বে বুক ফুলে উঠল। ব্যোমকেশ যে এত সূক্ষ্মতার সাথে বিষয়গুলো পর্যবেক্ষণ করেছে
আর সত্যিই আমার বরাবরের মতো মুগ্ধ করছে। ঘটনার পরের দিন রাত্রে আমি যখন নিজের মতো করে তদন্ত বের করলাম যে বাপি হালদার চুরি করতে ঢুকেছিল এবং সেই কথা দাসবাড়ি ও পুলিশ দুই জায়গায় খবর দিলাম, ঠিক তার পরের দিন সকালেই বাপি হালদার মারা গেল। কারণ পরিষ্কার, বাপি ধরা পড়লে আসল অপরাধী ধরা পড়ে যাবে। তাই মেইন কালপ্রিট বাপিকে রাস্তা থেকে সরিয়ে দিল। আর এই মেইন কালপ্রিট হল রুদ্রনীল বাবু। আমরা সবাই যেন ছিটকে গেলাম। হলঘরের থমথমে আমাদের চঞ্চলতা দেখা দিল। সবার চোখ যেন বিস্ফারিত। শুধু রুদ্রনীল বাবুর মুখের উত্তেজনার ছাপ, কিন্তু তিনি মুখে কিছু বলছেন না ঠিকই, কিন্তু তার মুখ টকটকে লাল হয়ে উঠেছে। এসব কি বলছেন আপনি ব্যোমকেশ বাবু? আপনার কোথাও ভুল হচ্ছে। আমার একদম কোথাও ভুল হচ্ছে না। এসব কি হচ্ছে বাবা? ব্যোমকেশ বাবু কি বলছেন এসব? ওর কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে বসে রইলেন রুদ্রনীল দাস। কারণ হয়তো তিনিও বুঝতে পেরেছেন যে আমার ব্যোমকেশ পুরোই বিষয়টাই ধরে ফেলেছে। ব্যোমকেশ পাইচারি করতে করতে আবার বলতে শুরু করলেন। সেদিন শুধু বাপি হালদারই খুন হয়নি। বাপিকে লোক দিয়ে খুন করার আগে উনি লোক দিয়ে মায়াকেও ভয় দেখানোর চেষ্টা করেছিলেন। যে লোকটা মায়াকে গলা টিপতে এসেছিল সেই হচ্ছে পাপ্পু দাস, যে এখন থানায়। মায়া তাকে কাঁচের ভারী ফ্লাস্ক দিয়ে আঘাত করায় সে তার কপাল ফেটে গিয়েছিল, যে কারণে পাপ্পুর কপালে ব্যান্ডেজ। আমি আপনাদের বাড়িতে খুঁজে দেখেছি। পাপ্পু পালিয়ে যাওয়ার সময় আপনি ওকে সাহায্য করেছিলেন। সবাই অবাক চোখে ব্যোমকেশকে একবার রুদ্রনীল বাবুকে দেখতে লাগলো। মায়াকে দেখলাম করুর মুখে বসে বোঝার চেষ্টা করছে কি চলছে এখানে। ওর চোখে মুখে শুধু জয়ন্ত কোথায় এই বিস্ময়ে লেগে আছে। একটা জিনিস ভাবার বিষয় ছিল, সেটা হচ্ছে অপরাধী কেন বারবার চিঠিতে জয়ন্তর নাম লিখে তাকেই অপরাধী বানানোর চেষ্টা করছিল। কেন সে জয়ন্তর চশমা ব্যবহার করে তাকে সব দোষের ভাগই করতে চাইছিল? কারণ সে নিজেকে আড়াল করতে চাইছিল। সে চেয়েছিল সবাই যেন জয়ন্তকেই দোষী ভাবে। রুদ্রনীলবাবু যে এসব করছিলেন তা বুঝতে পেরেছিলাম, কারণ চুরির দিন বাড়িতেই উনি ছিলেন। উনি সম্ভবত অনেক কিছুই জানেন ভেবে ওনার উপর আমার সন্দেহের নজর যায়। কিন্তু জয়ন্তর সঙ্গে ওনার কিসের শত্রুতা সেটা কিছুতেই বুঝতে পারছিলাম না। তবে মাথা খাটিয়ে আর সূক্ষ্ম পর্যবেক্ষণ করে অবশেষে সেটাও পরিষ্কার হয়ে গেল। তাই ওনাকে জিজ্ঞেস করলাম, ওনার লেখা ইন্দুমতির আশঙ্কা উপন্যাসটির শেষ অংশ কি উনি অন্য কোথাও রেখেছেন? উনি জানালেন ওটা এখনো শেষ হয়নি, কিন্তু আমি আপনাদের বলছি ওই নামে কোনো লেখাই ওনার ড্রয়ারে ছিল না। ওটা আমি বানিয়ে একটা টোপ দিয়েছিলাম, যেটা উনি ধরতে পারেননি। অর্থাৎ উনি নিজের লেখার সম্পর্কে কোনো খোঁজই রাখতেন না, কারণ ওনার লেখার মতো সামর্থ্যই নেই। পেন ধরতে গিয়ে ওনার হাত সামান্য কাঁপছিল এবং নিজের নামের সই করতে উনি অনেকটা সময় নিয়েছিলেন। সচরাচর আমরা যা করি না, নিজের অটোগ্রাফ আমরা ঝট করে সই করে দিতে পারি। অর্থাৎ রুদ্রনীল বাবুর লেখাগুলো ওনার না, লেখাগুলোর আসল লেখক জয়ন্ত। ব্যোমকেশ কথাগুলো ঝড়ের বেগে বলে থাম, কিন্তু সেই ঝড়ে ততক্ষণে হলঘরে থাকা প্রতিটা মানুষ নড়ে চড়ে উঠেছে। না, ওগুলো আমারই লেখা। একদম মিথ্যে কথা বলবেন না। এখনই যদি লেখাগুলো থেকে দুটো প্রশ্ন করি আপনি উত্তর দিতে পারবেন না। রুদ্রনীল দাস চুপ হয়ে গেলেন। তিনি বুঝতে পেরেছেন যে ব্যোমকেশ তার সব সত্য ধরে ফেলেছেন। আপনি শুধু লেখাই চুরি করেননি, আরো বড় অপরাধ করেছেন। জয়ন্তকে মেরে বাপি আর পাপ্পুর সাহায্যে আপনি ওকে বিশ্বাসদের বাগানে পুঁতে রেখেছেন। ব্যোমকেশের কথাটা যেন হলঘরে বোমার মতো ফাটল। অনির্বাণ দাস আর মায়াদেবী দুজনেই একসাথে বিস্ফারিত চোখে বলে উঠলেন, ও আবার এখন এখানে কেন? হ্যাঁ, জয়ন্ত আর নেই। তাকে বিশ্বাসদের বাগানে মাটি চাপা দেওয়া হয়েছে। কি বলছেন ব্যোমকেশ বাবু? বাবা, এটা কি সত্যি? দেখলাম রুদ্রনীল দাস নীরবে মাথা নিচু করে রইলেন। ওদিকে মায়াদেবী হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। এতক্ষণ পর পুলিশ অমিতবাবু বলে উঠলেন, ব্যোমকেশ, এই তুমি যে অভিযোগ করছো সেটার প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ ছাড়া আমি কথা বলি না। আপনি চুপ করে আছেন কেন? তার মানে ব্যোমকেশ যা বলছে সব সত্যি, তাই তো? রুদ্রনীল বাবু এবার মুখ তুললেন। দেখলাম ওনার চোখে জল। উনি নীরবে কাঁদছেন। পুলিশ আবার ব্যোমকেশকে বলল, তুমি বলো ব্যোমকেশ, ওনার মুখ থেকে এখন আর কথা সরবে না।
আমরা সবাই হতবাক হয়ে ব্যোমকেশের দিকে চেয়ে রইলাম। যখন আমি বুঝতে পারলাম দাসবাড়িতে দেওয়া চিঠিতে বিশ্বাস কাকুর রুবিটুবিদের বোঝানো হয়েছে, তখনই আমি ওদের বাগানে গিয়ে আবার খুঁজি। এক জায়গায় সদ্য মাটি খুঁড়ে ভরাট করা দেখে আমার সন্দেহ হয় ওখানেই জয়ন্তকে পুঁতে রাখা হয়েছে। এই জন্যই ওরা ভীত ছিল যে কুকুরগুলো মাটি খুঁড়ে যাতে মৃতদেহ বার না করে ফেলে। কিন্তু অপরাধীকে ধরার জন্য আমি একটা ফাঁদ পাতলাম। একটা অচেনা নাম্বার দিয়ে আমি বাড়ির সবাইকে জয়ন্ত সেজে টেলিফোন করলাম। ইচ্ছে করেই গলার স্বর বদলে কাঁদো কাঁদো গলায় টাকা চাইলাম, সবার অভিব্যক্তি জানার জন্য। সবাই ফোনে হাপিত্যেশ হয়ে জয়ন্ত কোথায় জানার জন্য আগ্রহ দেখালো, কিসের বিপদ জানতে চাইল, কেন টাকা লাগবে জানতে চাইল কেউ। কিন্তু সবার মুখ স্বাভাবিক হলেও রুদ্রনীল দাস অদ্ভুত আচরণ করলেন। উনি বিশ্বাসই করতে পারলেন না যে জয়ন্ত ফোন করতে পারে। ওনার সন্দেহ ভাঙার জন্য আমি তখন জানালাম যে আমি মোহাম্মদ ফিরোজ বলছি আমি সব জানি। উনি ভয়ে আমার সঙ্গে দেখা করতে চাইলেন। এরপর আমি ফিরোজ সেজে ওনার বাড়িতে গেলাম এবং আমার জামার বোতামে থাকা লুকোনো একটি জাপানি টেপ রেকর্ডারে ওনার সব কথা অডিও রেকর্ড করলাম। আমি ওনাকে ভয় দেখিয়ে বললাম যে আমি জানি আপনি একজন ভণ্ড লেখক। জয়ন্তর লেখা নিজের নামে চালান। উনি আমাকে চুপ থাকার জন্য অনেক টাকার প্রলোভন দিলেন এবং ঠিকানা চাইলেন। বললেন এখন টাকা নেই, ঠিকানা দিয়ে যাও, টাকা পৌঁছে দেব। আমি একটা ভুল ঠিকানা দিয়ে এলাম, কারণ আমি জানতাম উনি ফিরোজকে মারতে লোক পাঠাবে। আর ঠিক তাই, কাল রাতে মাঝরাতে পাপ্পু দাসকে পাঠানো হয়েছিল ফিরোজকে শেষ করতে। যেমন মায়াকে ভয় দেখাতে আর বাপি হালদারকে সরাতে এই পাপ্পুকেই ব্যবহার করা হয়েছিল। এতক্ষণ পর রুদ্রনীলবাবু কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আমি আমি জয়ন্তকে মারিনি, আমি ওকে মারতে চাইনি। ওটা স্রেফ একটা দুর্ঘটনা ছিল। সেদিন রাতে আমার ঘুম আসছিল না বলে আমি সত্যি লাইব্রেরিতে গিয়েছিলাম। জয়ন্ত তখন নিজের ঘরেই ছিল। আমি লাইব্রেরিতে ঢুকেছি শুনে জয়ন্ত এলো এবং জানালো যে সে বাড়ি ছেড়ে চলে যাবে। সে এও জানালো যে মায়াকে সে ভালোবাসে এবং সকাল হলেই তার কাছে চলে গিয়ে নিজের সংসার বাঁধবে। জয়ন্ত চলে যাবে শুনে আমি ভয় পেয়ে গেলাম। ও চলে গেলে আমার নামে আর কোনো লেখা বেরোবে না। আমার বাবা বিখ্যাত লেখক ছিলেন, তাই ছোট থেকেই লেখক হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু আমার নিজের কোনো লেখার হাত ছিল না। জয়ন্ত বড় হবার পর যখন দেখলাম ওর অসাধারণ লেখনী শক্তি, আমি লোভ সামলাতে না পেরে ওর লেখাগুলো নিজের নামে ছাপতে শুরু করলাম। বিনিময়ে ওকে কিছু টাকাও দিতাম। জয়ন্ত আমার আশ্রয়ে বড় হয়েছে, তাই দয়ার খাতিরে ও নীরবে সবটা মেনে নিয়েছিল। এর ফলেই আমার খ্যাতি আকাশ ছোঁয়া হয়ে যায়। সেদিন রাতে ও যখন চলে যাওয়ার কথা বলল, আমি ভাবলাম আমার কি হবে, কে আমায় লিখে দেবে। আমি ওকে বাধা দিলাম। ও আমায় জড়িয়ে ধরে মানানোর চেষ্টা করছিল, কিন্তু অভিমানে আমি ওকে জোরে একটা ধাক্কা দিয়ে ফেলি। ওর মাথাটা গিয়ে লাগলো টেবিলের কোণায়। ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর দেখলাম ও আর উঠছে না। কাছে গিয়ে বুঝলাম ও আর নেই। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ঠিক তখনই দেখি লাইব্রেরি ঘরের পেছনের দরজা দিয়ে দুজন ঢুকলো, বাপি আর পাপ্পু। ওরা আসলে চুরি করতেই ঢুকেছিল, কিন্তু আমার হাতে একটা মৃত্যু দেখে ওরা সুযোগ পেয়ে গেল। ওরা আমায় ভয় দেখালো যে পুলিশকে সব বলে দেবে, আমাকে বাকি জীবন জেলে কাটাতে হবে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি উপায় না দেখে ওদের প্রস্তাবে রাজি হলাম। ওরা জয়ন্তকে পাশের বাড়ির বাগানে মাটি চাপা দিয়ে দিল। তার বিনিময়ে অনেক টাকার দাবি করল। স্বভাব দোষে কখন বাপি সেই পরীর মূর্তি চুরি করলো জানি না। তারপর আমি ভাবলাম, হঠাৎ করে জয়ন্ত উধাও হয়ে গেলে সবাই কি ভাববে। তাই আমার পরামর্শেই বাপি জয়ন্তর হেলমেট আর রেনকোট পরে জয়ন্তর মোটর সাইকেল নিয়ে বেরিয়ে যায় এবং একটা চিঠি লিখি, যাতে সবাই ভাবে জয়ন্ত নিজে চলে গেছে। আর এটাও বলি তারা যেন আমাকেও আঘাত করে যায়, যাতে আমায় কেউ সন্দেহ না করে কোনো কিছু নিয়ে। কিন্তু ব্যোমকেশ একটার পর একটা সব ধরে ফেলল। সেদিন সন্ধ্যায়
বাপি হালদার আমাদের বাড়ি আসে পরিস্থিতি বুঝতে। সে দাবি করে যে জয়ন্ত ওর থেকে টাকা ধার নিয়েছে, যাতে সবাই ভাবে জয়ন্ত ঋণের দায়ে পালিয়েছে। কিন্তু বাপি যখন দেখল ব্যোমকেশ এই কেসে ঢুকেছে, ও ভয় পেয়ে ব্যোমকেশের বাড়িতে হুমকির চিঠি দেয়। আমাদের বাড়িতে যে চিঠিটা ও দিয়েছিল তাতেও রুবি টুবিকে সরিয়ে দেওয়ার কথা লিখে টাকা চায়। কিন্তু যখন বুঝলাম ব্যোমকেশ বাপিকে ধরে ফেলেছে, তখন আমি আর পাপ্পু দুজনেই ভীষণ ভয় পেয়ে গেলাম। পাপ্পু আমার সাথে টেলিফোনে যোগাযোগ করে জানালো যে ও নিজেই বাপিকে সরিয়ে দেবে। আমি তখন ওকে বলি আমাদের বাড়িতে এসে যেন ও মায়াকেও একটু ভয় দেখায় এবং জয়ন্ত চশমার মতো একটা চশমা সেখানে ফেলে আসে। পাপ্পু জানতো জয়ন্ত ঠিক কী ধরনের চশমা ব্যবহার করত, তাই সে হুবহু একই রকম চশমা জোগাড় করে মায়ার ঘরের সামনে ফেলে আসে, যাতে সবাই ভাবে জয়ন্তই এই কাজগুলো করছে। শেষে বাপিকে খুন করে পাপ্পু ওর পকেটেও জয়ন্তর নামে চিঠি রেখে দেয়, যাতে পুলিশের সন্দেহ জয়ন্তর উপরেই থাকে। আমি জানি আমি অপরাধ করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি জয়ন্তকে মারতে চাইনি। ওটা শুধুই দুর্ঘটনা ছিল। চলো ভাইয়া, আমাদের কাজ শেষ। এখন পুলিশ আছে, ওরাই সবটা বুঝে নেবে। রাস্তায় বেরিয়ে দেখলাম ব্যোমকেশের মুখ ভারী। ও হন হন করে হাঁটছে। জানি কেস সমাধান করার পর ওর মনের ওপর প্রভাব পড়ে। ব্যোমকেশের মন হালকা করতে ব্যোমকেশকে ডাকলাম। এই যে মোহাম্মদ ফিরোজ, আপনার ইন্দুমতির আশঙ্কা গল্পটি আমায় পড়তে দেবেন প্লিজ। হ্যাঁ, আমার কথা শুনে ব্যোমকেশ মৃদু হাসল।